সিরিয়াসনেস এক্সপেক্ট করবো। কিন্তু আমি ওই আগে ওই মাঝে মাঝে বলতাম আর কি, যে দেখো তোমার সপ্তাহে 2-4 ঘন্টা হয়তো ক্লাস হচ্ছে, তুমি 24x7 ঘন্টা তুমি ইউজ করছো। আচ্ছা, তোমার যে রেসপেক্টিভ জায়গায় পড়ছো সেই জায়গায় যা পড়াশোনা হচ্ছে তাতে তুমি স্যাটিসফাইড হচ্ছ না বলেই তো এখানে ক্লাসটাকে করছো। ওই জন্য আমি বলেছিলাম আর কি, মানে রেগে মেগেই বলতাম আর কি, যে 100% ক্লাস যে করতে পারবে সেই জাস্ট ব্যাচে থাকো, গ্রুপে থাকো, নাহলে গ্রুপ লিড করো। এটা তো মোদ্দা কথা আর কি। তুমি গ্রুপে আমি দেখতে পাচ্ছি 60 জন লোক বা সব মিলে 100 জন লোক, 50 জন প্রেজেন্ট থাকে, এটা আমার মানে দেখলেই মানে প্রচন্ড ইরিটেশন হয় আর কি। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না বলো, মানে দুবারের বদলে 5 বার আমি বলবো, কিন্তু এই ইনসিনসিয়ারিটিটা আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, মানে 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 আমি যখন অফলাইনেও পড়াতাম আর কি, আমি সবসময় একটা কথা বলতাম আর কি, যে ক্লাস অফ করার যথেষ্ট বড় কারণ থাকতে হয়। আমার এই ল্যাব কুইজ নেবে বা ইত্যাদি ইত্যাদি নেবে, তাহলে তুমি ল্যাব কুইজটাই করো, তুমি আমাকে কেন আমার সময় নষ্ট করছো কেন? আমার সবসময় সেটা মনে হয় আর কি। হ্যাঁ, ওই জন্য মানে যারা মনে করছে যে এই ক্লাসগুলো করা দরকার, আমি যথেষ্ট স্ট্যান্ডার্ড পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, অনেকটা পোর্শন কভার করে দেওয়ার চেষ্টা করবো, এক্সট্রা ক্লাস নিয়ে কভার করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাকে সব ক্লাস করতে হবে, মানে কোনো মানে মানে ক্লাসটা না করার যেন যথেষ্ট ভালো একটা অজুহাত থাকে আর কি। ঠিক আছে মনিদীপ, তো বোঝা গেল? হ্যাঁ স্যার। সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি আগে ওই যে বিগিনারের যে প্রুফটা করতে দিয়েছিলেন না, হ্যাঁ, ওটা কেমন করে করতে হবে একটু বলবেন? ওটা করতে পারিনি। করতে পারিনি। আমি তো সব জায়গায় খুঁজতে বলেছিলাম, পেপার টেপার সব খোঁজ, খুঁজে করে আমাকে পাঠাবি। ভিগনা 2n+1 রুল, তো ওপেন বুক প্রবলেম দিয়েছিলাম। ওটা ওটা প্রুফটা কর না, নিজের মতো করে করতে পারলে জার্নাল অফ কেমিক্যাল এডুকেশনে পেপার ছাড়লে বা ইউরোপিয়ান জার্নাল অফ ফিজিক্সে পেপার ছাড়লে পেপার হয়ে যাবে। মানে যে প্রবলেমগুলো দেবো সেই প্রবলেমগুলো, তার মানে কি, দেখ টেক্সট বই যে খুঁজে পাসনি, হ্যাঁ, গুগল হয়তো না সার্চ পাইনি। করেছিস তুই খুঁজে পাসনি, তাহলে যেগুলো অ্যাভেলেবেল নয়, টেক্সট বইয়ে নেই, গুগল সার্চ করে তুই পাচ্ছিস না, তার মানে কি সেই জিনিসটা করতে পারলেই পেপার হবে। হ্যাঁ, করো তোমরা, এতগুলো ভালো ভালো ছেলে আছো, হ্যাঁ তোমাদের সেটা করো। ঠিক আছে। আচ্ছা, পার্টারবেশন থিওরি। আচ্ছা, পার্টারবেশন থিওরি হচ্ছে লেকচার 2, লেকচার 3 সরি, পার্টারবেশন থিওরি লেকচার 3, মানে ওভারঅল যে ক্লাস হচ্ছে সেখানে তোমার লেকচার 6, আর পার্টারবেশন থিওরি যেটা, সেই পার্টারবেশন থিওরি লেকচার হচ্ছে 3। আর তারিখ হচ্ছে আজকে 24। আমাদের ওই প্রকৃতি আছে, প্রকৃতি আছিস? প্রকৃতি তো নাম, বসিরহাট। না স্যার, ওরা আজকে একটুখানি নেটের সমস্যা হচ্ছে বলে ক্লাস জয়েন করতে পারেনি। আচ্ছা, নেটের সমস্যা হয়ে গেল, তাই তো? ভালো। আচ্ছা দেখো, তাহলে আমি আগে যেটা পড়েছি সেই পার্টটা একটুখানি সামারাইজ করে দিই, মানে আগে যা পড়েছি, মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার লাগবে সেই পার্টটা একটু সামারাইজ করি। আচ্ছা, সাগ্নিক তুই এবার মাইক্রোফোন একবার অন করে আরেকবার অফ করতো, মানে তোর জায়গা থেকে বড্ড আওয়াজটা আসে শ করে, তুই কথা বললি দেখি আওয়াজটা চলে যায়। হ্যাঁ, একটু কথা বল জোরে। মাইক টেস্টিং, মাইক টেস্টিং। হ্যাঁ, হ্যালো। কি জানি একটা অফ করে করে। দিই। হ্যাঁ কর। হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, আগের দিন পর্যন্ত তুমি যেটা পড়েছো আর কি, সেই পার্টটা যদি আমি সামারি করি, তাহলে জিনিসটা কিরকম, মানে জাস্ট তোমাকে দুটো রেজাল্ট অ্যাকচুয়ালি মাথায় রাখতে হয়। মানে আগের দিন যা আলোচনাটা হয়েছে না, সেখান থেকে দুটো রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। সেটা ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি অ্যাকচুয়ালি যে হ্যামিল্টনিয়ানটা, অ্যাকচুয়াল সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে তুমি লিখছো হচ্ছে আনপার্টার হ্যামিল্টনিয়ান প্লাস হচ্ছে পার্টারবেশন, এইরকম ভাবে লিখছো তুমি। আচ্ছা, এবার অ্যাকচুয়াল যে সিস্টেমটা,
তার শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে এইচ সাই এন ইকুয়াল টু ইএন সাই এন। মডেল যে প্রবলেমটা তার করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে এইচ জিরো সাই এন জিরো ইকুয়াল টু ইএন সাই এন জিরো। এবার আমার কাজটা হচ্ছে যে আমার এই সকাল মডেল সিস্টেম যেটা এক্স্যাক্টলি সলভেবল তার এনার্জি আইগেন ভ্যালু এবং ওয়েভ ফাংশনের ফর্মে হচ্ছে আমার অ্যাকচুয়াল সিস্টেম যেটা পার্ট অফ সিস্টেম বলছে তার ওয়েভ ফাংশন এবং এনার্জিকে এক্সপ্রেস করা। তার জন্য সাই এনগুলোকে তুমি লিখে ফেলছিলে সাই এন জিরো প্লাস ল্যামডা সাই এন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাই এন টু প্লাস ডট 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 এইরকমভাবে শুরু করছিলে। এইখানে হয়তো তুমি একটা ল্যামডা প্যারামিটার তুমি চাইলে রাখতে পারো। আচ্ছা, এবারে এনার্জিগুলো হচ্ছে আনপার্ট অফ যে এনার্জি ইএন জিরো প্লাস ল্যামডা ইন্টু ইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ইএন টু, এরকমভাবে তুমি লিখছো। এবারে এটা ওটা সব অ্যালজাবরা করে দিনের শেষে তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে এই যে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি একটা পেয়েছিলে, ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি এটা, সেটা হচ্ছে তোমার ইএন ওয়ান এইরকম ভাবে লেখা হচ্ছে, সেটা সাই এন জিরো এইচ প্রাইম সাই এন জিরো। আর সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি, সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জিটাকে আমরা এইরকম ভাবে লিখেছিলাম ইএন টু, সেটা হচ্ছে একটা মাইনাস সাইনটা আগে যদি তুমি দিয়ে দাও সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন সাই এন জিরো এইচ প্রাইম, সাই এমটা প্রথমে লিখছি সাই এম জিরো এইচ প্রাইম সাই এন জিরো তার মডিউলাসের স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এম এস স্টেটের এনার্জি মাইনাস হচ্ছে এন স্টেটের এনার্জি। এটা সেকেন্ড অর্ডার কারেকশন টু তোমার এনার্জি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা যে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, এটা সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি। আর এছাড়া তুমি ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন বা সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন ইত্যাদি ইত্যাদি করেছো, দেখবে এই ওয়েভ ফাংশনের কারেকশন নিয়ে পরীক্ষায় কোশ্চেন ইউজুয়ালি খুব কম আসে, মানে কম্পিটিটিভ এক্সামে তো খুবই কম আসে। যে দুটো রেজাল্ট অ্যাকচুয়ালি ভীষণ কাজে লাগবে তোমার সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি, মানে এই দুটো এক্সপ্রেশন তুমি জাস্ট সিম্পলি মনে রাখো। এবং তার সঙ্গে সঙ্গে আরো দু একটা কনসিকুয়েন্সেস আগের দিন বা তার আগের দিনে আমি সামারাইজ করে দিয়েছিলাম এই ভিগনার 2n+1 রুল। বলেছিলাম যে ওয়েভ ফাংশন কারেক্ট আপ টু এন অর্ডার যদি তুমি জানো তাহলে এনার্জি কারেক্ট আপ টু 2n+1 অর্ডার তুমি পেয়ে যাবে। আচ্ছা, তুমি হচ্ছে ওই পারটারবেশন থিওরি আর ভেরিয়েশন প্রিন্সিপাল একসাথে মিশিয়ে তুমি একটা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি দেখাতে পেরেছিলে সেই জিনিসটা। সেকেন্ড অর্ডার কারেকশনটা এনার্জি অলওয়েজ নেগেটিভ হচ্ছে ফর দ্য গ্রাউন্ড স্টেট, সেই যে স্টেটমেন্টটা, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট তোমার তো জানা ছিল। তাহলে এই যে জায়গাটা আমি আর ডিটেলে ভালো করে লিখিনি, জাস্ট এইচটা কি এইচ জিরো কি এগুলো লিখছি না, এগুলো তোমার অলরেডি জানা আছে। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি এবং সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি এই দুটো তোমার দরকার। এবং তার জন্য তোমার যেটা জানতে হচ্ছে যে আনপার্টাবড যে সিস্টেমটা বা মডেল যে সিস্টেমটা তার ওয়েভ ফাংশনগুলো তোমার জানতে হচ্ছে, আর অ্যাকচুয়ালি পারটারবেশনটা জানতে হচ্ছে। এইটুকু জানলেই কিন্তু ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি তুমি বের করে ফেলতে পারছো। আর এখানে তুমি ধরে নিচ্ছ যে আনপার্টাবড যে সিস্টেমটা তার যে ওয়েভ ফাংশনগুলো তার একটা অর্থ নর্মাল সেট তৈরি করছে, মানে এরকম একটা জায়গা তোমার অবশ্যই আছে সাই এম জিরো সাই এন জিরো এইটা, এটা তোমার বেসিক্যালি ডেল্টা এম এন। হ্যাঁ, এইটা কিন্তু তুমি জাস্ট দিয়ে স্টার্ট করছো কিন্তু, হ্যাঁ মানে না হলে এই ডিনোমিনেটর থাকতো সেই নিয়ে তো সমস্যা হতো। আচ্ছা, এবার তার কিছু অ্যাপ্লিকেশন আমি আগের দিন বলেছিলাম যে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি তার সঙ্গে ডাইপোল মোমেন্টটা কেমন করে রিলেটেড, আর সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি তার সঙ্গে পোলারাইজেবিলিটি কেমন করে রিলেটেড, এইগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমি বেশ কিছু সিম্পল অ্যাপ্লিকেশনস অফ দ্য পারটারবেশন থিওরি সেটা বলবো। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশনসগুলো যখন বলবো তখন তোমার অ্যাপ্লিকেশনগুলোকে আমি খুব সিস্টেমেটিক্যালি বলার জন্যে ব্যাপারটাকে মানে কিরকম ভাবে সাজাচ্ছি দেখো। সেটা হচ্ছে কি, তুমি জানো
তোমার আনপার্ট অফ যে সিস্টেমটা, মানে মানে বেসিক্যালি আমি যেটা বলছি যে অ্যাকচুয়াল সিস্টেমটা তার হ্যামিল্টনিয়ানটাকে একটা আনপার্ট অফ সিস্টেম বা মডেল সিস্টেম প্লাস একটা পার্টারবেশন এইরকম ভাবে তুমি লিখছো, এবং এই পার্টারবেশন সিরিজটা সেটা বেসিক্যালি তোমার কনভার্জ করতে হবে। কনভার্জ করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে পার্টারবেশন এইচ প্রাইমটা হচ্ছে স্মল হতে হবে, তাই তো? তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে তোমার অ্যাকচুয়াল সিস্টেমটা, সেই সিস্টেমটা কোনো একটা মডেল সিস্টেমের খুব কাছাকাছি দেখতে। আর মডেল সিস্টেমের বৈশিষ্ট্যটা কি হবে না, মডেল সিস্টেমটা এক্স্যাক্টলি সলভেবল, তার এনার্জি আইগেন ভ্যালুজ এবং ওয়েভ ফাংশনগুলো তুমি জানো, আর সেই এনার্জি আইগেন ভ্যালুজ এবং ওয়েভ ফাংশনের ফর্মেই তোমাকে অ্যাকচুয়াল সিস্টেম বা পার্ট অফ সিস্টেম তার ওয়েভ ফাংশন এবং এনার্জি আইগেন ভ্যালুগুলোকে এক্সপ্রেস করতে হবে। তার মানে অ্যাপ্লিকেশনসগুলো যখন তুমি করবে তখন তুমি এইভাবে ব্যাপারটাকে দেখো যে তোমার মডেল প্রবলেম যেগুলো এক্স্যাক্টলি সলভেবল সেরকম কি কি তোমার কাছে আছে। তোমার কাছে আছে অবশ্যই পার্টিকুলার বক্স প্রবলেম আছে, তোমার কাছে হারমোনিক অসিলেটর প্রবলেম আছে, পার্টিকুলার ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর প্রবলেমের সলিউশন সেগুলো তুমি জানো, তোমার কাছে রিজিড রোটার প্রবলেম আছে, তোমার কাছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আছে। তার মানে 4টে বাউন্ড স্টেট প্রবলেম তোমার কাছে আছে যেটা তোমার এক্স্যাক্টলি সলভেবল। একটা পার্টিকুলার বক্স প্রবলেম, একটা হারমোনিক অসিলেটর প্রবলেম, একটা রিজিড রোটার প্রবলেম এবং একটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। তাহলে আমাদের কাজটা হবে যে ওই মডেল প্রবলেম বা আনপার্ট অফ প্রবলেমটা তুমি প্রথমে ফিক্সড করে নাও, ধরে নাও ওটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এবারে ওইটা ধরে নিয়ে তার আশপাশে কি সব তুমি করতে পারো, মানে ওইটাকে তোমার সকল এক্স্যাক্টলি সলভেবল বা মডেল সিস্টেম হিসেবে ধরে নিয়ে সেইখান থেকে সামান্য পার্টারবেশন অ্যাড করে নতুন নতুন সিস্টেম তৈরি করা এবং সেটাকে সলভ করে তার ওয়েভ ফাংশন নিয়ে আমরা লিস্ট ইন্টারেস্টেড। আমরা বেসিক্যালি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ইন্টারেস্টেড হব। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশনসগুলোকে সেইভাবে জাস্ট ভাগ করা হবে। তাহলে আমরা প্রথম যে অ্যাপ্লিকেশনসগুলোকে করবো, আচ্ছা আরেকটা জিনিস একটুখানি বলে নেওয়া ভালো যে আমি এই যে পার্টারবেশন থিওরিটা শিখেছি সেটা কার জন্য বলো তো, সেটা হচ্ছে র্যালে শ্রোডিঞ্জার পার্টারবেশন থিওরি। এটা কার জন্য ভ্যালিড না, এটা হচ্ছে তোমার নন ডিজেনারেট কেস 1 নম্বর, নন ডিজেনারেট কেস আর টাইম ইন্ডিপেন্ডেন্ট কেস। টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং নন ডিজেনারেট কেস যেগুলো তাদের ক্ষেত্রে তুমি কিন্তু পার্টারবেশন থিওরিটাকে ইউজ করতে পারবে। মানে তুমি ধরো হাইড্রোজেনের জন্য তুমি যখন পার্টারবেশন থিওরি ইউজ করছো, হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটে তুমি করতে পারবে, হাইড্রোজেনের এক্সাইটেড স্টেটে কিন্তু এই পার্টারবেশন থিওরিটাকে তুমি ব্যবহার করতে পারবে না। কেন না, হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে অর্থাৎ 1s অরবিটাল বাদ দিলে বাকি স্টেটগুলো কিন্তু ডাব্লিউ ডিজেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু পার্টিকুলার বক্স বা তোমার হারমোনিক অসিলেটর প্রবলেমের সুবিধাটা কি না, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর বা পার্টিকেল কনফাইন্ড ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, এই ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে প্রত্যেকটা এনার্জি লেভেলই হচ্ছে নন ডিজেনারেট। সেই জন্য তুমি সমস্ত স্টেটের জন্য পার্টারবেশন থিওরিটাকে ইউজ করতে পারবে। আবার রিজিড রোটার প্রবলেম যখন করবে, গ্রাউন্ড স্টেটটাই শুধুমাত্র নন ডিজেনারেট, যে কোনো এক্সাইটেড স্টেটের কিন্তু একটা ডিজেনারেসি থাকে। তোমার নিশ্চয়ই মনে আছে যদি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে হয় তাহলে ডিজেনারেসিটা হচ্ছে 2j+1। তার মানে র্যালে শ্রোডিঞ্জার পার্টারবেশন থিওরিটা তুমি রিজিড রোটারে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটে ব্যবহার করতে পারবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটে ব্যবহার করতে পারবে, আর যে কোনো আরবিট্রারি স্টেটে ব্যবহার করতে পারবে শুধুমাত্র পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে আর হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে। সেই জন্য মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনই কিন্তু, হ্যাঁ বলো স্যার। বলছি স্যার পার্টিকেল ইন বক্সের ক্ষেত্রে তো স্যার সব ক্ষেত্রে তো স্যার ইউজ করতে পারবো না, না আমি ওয়ান ডাইমেনশন, হ্যাঁ ওয়ান ডাইমেনশনের কথাই বলছি। হ্যাঁ ওয়ান ডাইমেনশন মানে গ্রাউন্ড স্টেটে সবার জন্যই ব্যবহার করতে পারবে, কিন্তু গ্রাউন্ড স্টেট সবসময় নন ডিজেনারেট হয়, কিন্তু এক্সাইটেড স্টেটগুলো কিন্তু সবসময় তো নন ডিজেনারেট নয়। ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে এটা নন ডিজেনারেট, পার্টিকেল ইন 1D বক্স বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তাদের সমস্ত স্টেটগুলি নন ডিজেনারেট বলে তাদের ক্ষেত্রে তুমি র্যালে শ্রোডিঞ্জার পার্টারবেশন থিওরিটাকে ব্যবহার করতে পারবে। সেই জন্য যখন তুমি এই র্যালে শ্রোডিঞ্জার পার্টারবেশন থিওরিটাকে ব্যবহার করছো তখন কিন্তু প্রথমে ওই জায়গাটা মাথায় রাখবে যে তুমি যখন সিস্টেমটা নন ডিজেনারেট তখনই তুমি সেটাকে ব্যবহার করতে পারো। তাহলে প্রথম যে অ্যাপ্লিকেশনসগুলো আমরা করব সেটা হচ্ছে যে এর মডেল প্রবলেমটাকে সেট করে নিই। আসলে পার্টিকুলার বক্স তোমাদের আগে পড়া হয় ঠিক আছে, কিন্তু পার্টিকুলার বক্সের তুলনায় এই হারমোনিক অসিলেটর প্রবলেম ইজ মাচ মাচ ইম্পর্টেন্ট। তাহলে মডেল সিস্টেম যেটা, বা তুমি এটাকে বলতে পারো আনপার্ট অফ সিস্টেম, আনপার্ট অফ সিস্টেম মডেল সিস্টেম, বা তুমি বলতে পারো আনপার্ট অফ সিস্টেম, সেটা কে, সেটা বেসিক্যালি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে তোমার এই হ্যামিল্টনিয়ানটা H0, হ্যাঁ সেইটা হচ্ছে তুমি এইরকম ভাবে লিখলে
মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম d2/dx², এটা কাইনেটিক এনার্জি পার্ট। আর পোটেনশিয়াল এনার্জি পার্টটা যেভাবে খুশি লিখতে পারো, হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারো, অথবা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এরকম লিখতে পারো। মানে আমি বেসিক্যালি এরকম একটা সিচুয়েশন অ্যাজ ভাবছি, মানে ক্লাসিক্যালি যদি তুমি দেখো একটা দেওয়াল আছে, এই দেওয়ালের সঙ্গে হচ্ছে একটা মাস, সে বেসিক্যালি ঝুলছে এবং সে একটা এই একটা হারমোনিক অসিলেটরের মতো, মানে একটা সরল দোলগতি সে এক্সিকিউট করছে। হ্যাঁ, মানে আমি এই ধরনের সিস্টেমটা কনসিডার করছি। আর তুমি হয়তো ডায়াটমিক মলিকুল সেইটাকে যদি তুমি সিস্টেম হিসেবে ধরতে আর কি, তখন এই মাসটাকে রিডিউস মাস দিয়ে এক্সপ্রেস করতে পারো। তাহলে দেখো এই আনপার্টান হ্যামিল্টনিয়ান যেটা, সেটা হচ্ছে মাইনাস এইচ অথবা টোয়াইস এম d2/dx² প্লাস হাফ কে এক্স স্কোয়ার অর হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা। আচ্ছা, এবারে এই যে এই আনপার্টান সিস্টেমের জন্য যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, সেটা কেমন? সেটা বেসিক্যালি H0 psi n0 ইকুয়াল টু হচ্ছে En0 psi n0। এটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য আনপার্টান সিস্টেম। আর এটাকে যদি তুমি সলভ করো, সলভ করলে psi n0 গুলো এইগুলো তুমি পেয়ে যাবে। আর এবারে এর যে ফর্মটা বা এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা তুমি জানো, মনে রাখা ডিফিকাল্ট বা মনে রেখেও খুব একটা লাভ হয় না। মানে গ্রাউন্ড স্টেটটা মনে রাখলে হয়তো তুমি হয়তো অনেক কিছু করে ফেলতে পারো, কিন্তু যে কোনো আরবিট্রারি এক্সাইজ সিস্টেমের জন্য ওই পলিনোমিয়াল ফর্মে যখন তোমার মানে হারমাইট পলিনোমিয়াল ফর্মে যে ওয়েভ ফাংশনের ফর্মটা থাকে, সেটা কিন্তু আরবিট্রারি ইনস্টেটের জন্য বেশ কমপ্লিকেটেড দেখতে আর কি। কিন্তু এই সংক্রান্ত দু একটা জিনিসপত্র তুমি যেটা বলতে পারো, সেটা হচ্ছে এরা অর্থনর্মাল, এটা অর্থনর্মাল, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে বিলংস টু এ ডেফিনাইট প্যারিটি। ডেফিনাইট প্যারিটি মানে হচ্ছে যখন তোমার দেখবে এই কোয়ান্টাম নাম্বার এনটা হচ্ছে 0, 2, 4, 6 ডট 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 ডট, মানে এনটাকে বলা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা যখন তোমার 2 ইভেন আর কি, হ্যাঁ 0, 2, 4, 6 ইত্যাদি আর কি, তখন হচ্ছে তোমার এই ওয়েভ ফাংশনগুলো সাই এন এক্স তারা তোমার ইভেন ফাংশন হয়ে যায়, আর যখন তোমার উল্টো দিকে এন ইকুয়াল টু যখন 1, 3, 5, 7 ডট 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 ডট, তখন যে ওয়েভ ফাংশনগুলো হচ্ছে অড ফাংশন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এবং এইটা যে হয়ে যায় তার কারণটা যে সিম্পলি এই যে এক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা তোমার হাফ কে এক্স স্কোয়ার, তো তাহলে এইখান থেকে যদি ভি অফ মাইনাস এক্স করো, তাহলে সেটা দেখো পরিষ্কার ভিএক্স হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা পার্টিকুলার সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা এরকম ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির মধ্যে তোমার সিমেট্রিটা আছে আর কি, তাদের ক্ষেত্রে ওয়েভ ফাংশন একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে, সে আইদার ইভেন ফাংশন হবে নাহলে অড ফাংশন হবে। এটা কোয়ান্টাম মেকানিক্সে ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেখান থেকে তুমি দেখাতে পারো যে পোটেনশিয়াল এনার্জি যদি সিমেট্রিক হয়ে যায় বা পোটেনশিয়াল এনার্জি ফাংশন যদি একটা ইভেন ফাংশন হয়, তাহলে যে ওয়েভ ফাংশনগুলো হবে দে মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি, দে মাস্ট বি আইদার ইভেন ফাংশন অর অড ফাংশন। তাহলে এই দুটো অ্যাডিশনাল ইনফরমেশন আমি মানে ওয়েভ ফাংশন সংক্রান্ত কাজ বলে রাখলাম, এই দুটো আমাকে প্রচন্ড হেল্প করবে। ঠিক আছে, তাহলে এইটা একটা পার্ট ওয়েভ ফাংশন নিয়ে। আর একটা পার্ট হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু ইএন। তাই ইএনটা তুমি লেখো হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা উইথ এন এর ভ্যালু 0 থেকে শুরু, 0, 1, 2, 3 ডট 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 ডট, অ্যান্ড ওমেগাটা হচ্ছে তোমার রুট ওভার অফ কে বাই এম। তাহলে কে যদি তোমার ফোর্স কনস্ট্যান্ট হয়, এম যদি মাস হয়, তাহলে ওমেগা যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারো, সেটা রুট ওভার অফ কে বাই এম হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে মডেল সিস্টেম বা আনপার্ট অফ সিস্টেম সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তার আমি হ্যামিল্টনিয়ানটাকে লিখলাম, তার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে ওয়েভ ফাংশন, তার এক্সপ্লিসিট ফর্ম আমি ইচ্ছা করে লিখলাম না, কারণ লিখে খুব একটা লাভ নেই। আর একটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালুটাকে আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন তুমি এই ওয়েভ ফাংশনগুলো নিয়ে আলটিমেটলি দিনের শেষে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি ক্যালকুলেট করবে, তখন কিন্তু এই ধরনের ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। মানে এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট বা এখানে তো অনেক ম্যাট্রিক্স এলিমেন্ট, এগুলো সব ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেট করার জন্য আমার কি অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট, সেটা আমরা পরে দেখব। সেই মতো করে কিন্তু আমাকে কিছু কোয়ান্টাম মেকানিক্স শিখে নিতে হবে। মানে পার্টিকুলারলি ওই তোমার
যেটাকে বলা হয় যে ওই রেজিং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটরটা ওয়েব ফাংশনের উপরে কাজ করলে কী সব দেয়টায় এ সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমার জানার দরকার পড়বে, সেইটা আমাদের কিন্তু একটুখানি বলে নেওয়ার দরকার পড়বে আর কি। মানে আমি তবেই সিস্টেমটা ঠিক ঠিক করে এগোতে পারবো। আচ্ছা, সেই নিয়ে আমি 2-4টে কথাবার্তা একটু বলে নিই। আচ্ছা, যারা হারমোনিক অসিলেটর আমার কাছে পড়েছো আগে, তাদেরকে আমি অলরেডি এইগুলোকে শিখিয়ে দিয়েছি। মানে যারা শেখো নিয়ে আর কি, তাদের জন্য একটুখানি বলে নিই যে মানে একটা জিনিস, কিছু জিনিস আমি সামারাইজ করে দিচ্ছি আর কি। এক হচ্ছে যে দুটো অপারেটর তুমি ডিফাইন করবে, একটা হচ্ছে রেজিং অপারেটর, আর এটা অনেক সময় বলা হয় স্টেপ আপ অপারেটর। সেটা হচ্ছে এ প্লাস, এইরকম ভাবে এক্সপ্রেস করা হয় 1/√2h cos m omega minus ipx plus m omega x। এইরকম ভাবে হচ্ছে তোমার এ প্লাস অপারেটরটা তোমার ডিফাইন হয়ে যাচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে লোয়ারিং অপারেটর, আর তুমি এটাকে বলতে পারো স্টেপ ডাউন অপারেটর, সেটা এ মাইনাস, এটা 1/√2h cos m omega, সেটা তোমার বেসিক্যালি হচ্ছে ipx প্লাস m omega x। তাহলে এই রেজিং এবং লোয়ারিং এই দুটো অপারেটর, এইটাকে তোমার একটু কিন্তু প্রথমে জাস্ট বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই অপারেটর গুলো মানে শোনার নেই বা জানা নেই এরকম কেউ আছো? হ্যাঁ স্যার, আমি শুনিনি। শোনোনি, তাই তো? আচ্ছা, তাহলে আমি তাহলে আরেকটুখানি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, এটা নতুন স্টেপ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার জন্য না আমি তোমাকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো এখন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তোমাকে 1 সেকেন্ড একটু ধরো। আচ্ছা, তোমাকে আমি একটা মানে আমি ওই জাস্ট কিছুদিন আগে পড়িয়েছিলাম আর কি। আমি একটা ভিডিও তোমাকে এক কাজ করবো, এখন একটা পাঠিয়ে দেবো, সেইটা পড়ে তুমি ভালো করে বুঝতে পারবে আর কি। মানে হারমোনিক অসিলেটর 4টে ক্লাসে পড়ানো হয়েছিল, 4টে ক্লাসের ভিডিওই না আমি পাঠিয়ে দেবো, কারণ এইটা বলতে গেলে হয়তো অনেকটা সময় লেগে যাবে। তুমি ফর দ্য টাইম বিং ইন না, তুমি জাস্ট ধরে নাও যে দুটো অপারেটর, মানে কেন নামটাম তুমি ভুলে যাও, তাহলে দুটো তুমি পজিশন অপারেটর আর মোমেন্টাম অপারেটর তুমি জানো তো, মানে এক্স এর মানে জানো, পি এক্স এর মানে জানো। হ্যাঁ, তাহলে এবারে আমি সেই দুটোর কম্বিনেশন করে একটা এ প্লাস অপারেটর, এ মাইনাস অপারেটর ডিফাইন করেছি। এবারে কেন তাদের নাম স্টেপ আপ বা স্টেপ ডাউন, সেই যে রিলেটেড যে জায়গাগুলো আর কি, সেইগুলো যখন হারমোনিক অসিলেটর প্রবলেম আমি আবার পড়াবো এখন তোমাদের, তখন তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। কিন্তু এখন ফর দ্য টাইমিং এইভাবে জাস্ট তুমি ভাবো যে দুটো অপারেটর এইভাবে, মানে এইরকম ভাবে তারা ডিফাইন হয়েছে আর কি, ঠিক আছে এটা। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি কতগুলো কাজ তোমায় আমি বলে দিই। সেটা হচ্ছে যে তুমি এক কাজ করো, যে যদি এ প্লাস আর এ মাইনাস এই দুটোকে তুমি যোগ করো, মানে এ প্লাস অপারেটর এ মাইনাস অপারেটর তুমি যদি যোগ করো, তাহলে কি দাঁড়ায় দেখো তো, 1/√2h cos m omega তোমার কমন চলে গেল। এবার যোগ করলে কি মাইনাস আইপিএক্স আর প্লাস আইপিএক্স তোমার কেটে চলে গেল, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে 2m omega ইন্টু এক্স অপারেটর, এইটা ঠিক আছে। মানে আমি দুটো অপারেটরকে যা সিম্পলি যোগ করে দিচ্ছি, এইটা প্লাস এটা করে ফেললাম, তাহলে মাইনাস আইপিএক্স আর প্লাস আইপিএক্স তোমার কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত ভেতরে 2m omega x, এটা পড়ে রইল। আচ্ছা, এবার এইটাকে তুমি লেখো এইরকম করে, জাস্ট তোমার √2m omega বাই h cross ইন্টু এক্স। সেইখান থেকে দেখো তুমি কি এটা লিখতে পারছো, এক্স অপারেটরটাকে তুমি লিখে ফেলতে পারো √h cos বাই 2m omega ইন্টু এ প্লাস প্লাস এ মাইনাস। তাহলে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজারভেশন, যে পজিশন অপারেটরকে এ প্লাস এবং এ মাইনাসের ফর্মে কিন্তু তুমি এইরকম ভাবে চাইলে লিখে ফেলতে পারো।
মানে এ প্লাস এ মাইনাসটা তুমি ধরে নাও না আমার মানে জাস্ট আমি ডিফাইন করেছি, মানে কেন ডিফাইন করেছি কারণটা সব ভুলে যাও। তাহলে জাস্ট এ প্লাস যদি ওই রকম ভাবে ডিফাইন হয়, এ মাইনাস যদি এইরকম ভাবে ডিফাইন হয়, তাহলে এ প্লাস এবং এ মাইনাসের ফর্মে তুমি কিন্তু পজিশন অপারেটর এক্স কে এক্সপ্রেস করতে পারছো। এটা বোঝা গেল কিনা? তাহলে এক্স অপারেটরটা হচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা এ প্লাস প্লাস এ মাইনাস। ঠিক আছে, তো সেইটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা তুমি মনে রাখবে। এইটা আর কি, আর একটা কাজ করো তুমি যেটা খুশি, মানে এ প্লাস মাইনাস এ মাইনাস একবার করো, তাহলে 1 রুট ওভার অফ, মানে আমি বলছি যে যারা জানো না তাদের জন্য বলছি, তুমি এ প্লাস এবং এ মাইনাস এই দুটো এক্সপ্রেশন শুধু মনে রাখো। এবারে এই দুটো থেকে আমি যা খুশি করছি, যেগুলো করছি সেইটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখো। তাহলে এ প্লাস মাইনাস এ মাইনাস করলে 1 রুট ওভার অফ 2h cos m ওমেগা হলো। এবার এখানে দেখো এম ওমেগা কেটে চলে যাবে, তাহলে এইটা করলে তোমার পড়ে থাকছে -2i px, এইটা -2i px, এই জিনিসটা তোমার জাস্ট থাকছে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এইখানে যদি তুমি px-টাকে এখান থেকে বের করো, px অপারেটরটা, সেটা হয়ে যাচ্ছে কত? আচ্ছা আচ্ছা, এক লাইন করে এটা আরেক লাইনে একটু লিখে দিই। তোমার যেভাবে করবে তুমি এই দুইটা ভেতরে ঢুকে গেলে তোমার রুট ওভার অফ 2/h ক্রস m ওমেগা, আর উপরে একটা মাইনাস আই আছে, মাইনাস আইটাকে তুমি যা উপর নিচে আই গুণ করে দিলে, মানে এটা মাইনাস আই আছে তাহলে উপরে আই নিচে আই গুণ করে দিলে 1/i হয়ে যাবে, ইন্টু px হয়ে গেল, px অপারেটর এরকম হয়ে গেল। তাহলে px অপারেটর তুমি লিখে ফেলতে পারছো i ইন্টু রুট ওভার অফ h ক্রস m ওমেগা বাই 2 ইন্টু এ প্লাস মাইনাস এ মাইনাস। দেখো px অপারেটর তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারো। মানে এ প্লাস এবং এ মাইনাস যদি ডিফাইন হয়ে যায়, তাহলে সেখান থেকে তুমি এক্স এবং পিএক্স এই অপারেটরগুলোকে ইন টার্মস অফ এ প্লাস এবং এ মাইনাস ফর্মে তুমি লিখে ফেলতে পারছো। ঠিক আছে, তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মাথায় রাখবে। তাহলে এইটা এইরকম ভাবে লেখা হলো, এটা এইরকম ভাবে লেখা হলো। আচ্ছা, এবার নেক্সট যে জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এ প্লাসটা যদি এন স্টেটের যে ওয়েভ ফাংশন সাই এন তার উপরে কাজ করে, হ্যাঁ, এখানে সাই এনটা হচ্ছে সাই এন জিরো লেখা ভালো হয়তো, কারণ এটা তোমার হারমোনিক অসিলেটর যে ওয়েভ ফাংশন তার উপরে যদি কাজ করে, সেটা দেয় কি জানো তো, রুট ওভার অফ n প্লাস 1 ইন্টু সাই n প্লাস 1 দেয়। মানে এবারে একটুখানি তুমি বুঝতে পারবে যে এন স্টেটের এনার্জিটা, মানে এটা তো হারমোনিক অসিলেটরের জন্য আমি তো অলরেডি লিখে গেছি, এন স্টেটের এনার্জিটা হচ্ছে মানে ইএন জিরো যেটা আর কি, এটা হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা। তাহলে এবারে যদি তোমার এ প্লাস অপারেটরটা এন স্টেট ওয়েভ ফাংশনের উপরে কাজ করলে তার এক্সাইজ স্টেটে নিয়ে চলে যায়, সাই এন প্লাস 1 এ নিয়ে চলে যায়, এবং তার সঙ্গে একটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট থাকে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকে রুট ওভার অফ এন প্লাস 1। এবারে সাই এন জিরো তার যা এনার্জি, সাই এন প্লাস 1 জিরো তার এনার্জি কত, এইচ কস ওমেগা বেশি। তার মানে এ প্লাস অপারেটরটা কি করলো, এ প্লাস অপারেটরটা হচ্ছে বেসিক্যালি দেখো যে লেভেলে ছিল তার আপার স্টেটে নিয়ে চলে গেল, তো সেই জন্য এর নাম হচ্ছে রেজিং বা স্টেপ আপ অপারেটর। যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যদি তুমি এইরকম করে ব্যাপারটাকে ভাবো, যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার ধরো এইটা হচ্ছে তোমার একটা পার্টিকুলার স্টেট যেটা সাই এন জিরো স্টেট। এবারে যদি তুমি এর উপরে এই এ প্লাস এই রেজিং অপারেটর কাজ করো, তাহলে কিন্তু তুমি তার আপার স্টেটে চলে যাবে, সাই এন প্লাস 1 জিরো এই স্টেটে তুমি চলে যাবে, তাহলে এক্সাইটেড স্টেটে চলে গেলাম আর কি। হ্যাঁ, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে এনার্জিটা যদি তোমার এন প্লাস হাফ এইচ কস ওমেগা হয়, তাহলে এইখানটা এনার্জি হবে এন প্লাস 3/2 এইচ কস ওমেগা। এইটা আবার উল্টো দিকে আমি জাস্ট দেখাবো যে তুমি যদি স্টেপ ডাউন অপারেটরটা কাজ করাও, মানে এ মাইনাস অপারেটরটাকে তুমি কাজ করাও, তাহলে না তুমি এক ফোল্ড নিচে নেমে যাও, মানে এইখানে কাজ লিখে দিচ্ছি আমি, এ মাইনাস অপারেটরটা যদি সাই এন জিরোর উপর কাজ করে, তাহলে না যেটা হয় সেটা হচ্ছে রুট ওভার অফ এন ইন্টু
ছাই n-1 এইটা হয়। হ্যাঁ, মানে তার লোয়ার স্টেটে নেমে গেল উইথ নর্মালাইজেশন কস্ট √n হয়। তাহলে তুমি লোয়ার লেভেলে নেমে গেলে এবং তার এনার্জি তাহলে কি হয়ে যাবে n-12 h cos ওমেগা হয়ে যাবে। তার মানে এ প্লাস অপারেটর কোন একটা এন স্টেটের উপরে কাজ করলে এক্সাইটেশনে নিয়ে চলে যায়, সেটা স্টেপ আপ বা রেজিং অপারেটর। আর এ মাইনাস অপারেটরটা তার কোন একটা এন স্টেটের উপরে কাজ করে সেটা লোয়ার লেভেলে নিয়ে চলে যায়, সেটা স্টেপ ডাউন বা লোয়ারিং অপারেটর। ঠিক আছে, তাহলে এই যে লাস্ট যেটা এ প্লাসটা সাইগেন জিরোর উপরে কাজ করলে কি দিচ্ছে আর এ মাইনাসটা সাইগেন জিরোর উপরে কাজ করলে কি দিচ্ছে, এই ইনফরমেশন তোমার লাগবে। তাহলে আমি জাস্ট এইটুকু ইনফরমেশন তোমাদের প্রথমে দিলাম। আচ্ছা, এইটা হারমোনিক অসিলেটর প্রবলেম যারা ঠিক ঠিক করে সলভ করেছো বিএসসি বা এমএসসি 1-এ, হ্যাঁ, তারা অলরেডি জানো। আচ্ছা, যাদের মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আচ্ছা যে অসুবিধাটা ছিল আমি কি কিছুটা কাটলো, মানে হচ্ছে কথা, মানে ধরো তুমি যদি A+A- নাও জানো তাহলে তার পরের পার্টগুলো সেটা যে হয় সেটা কি কনভিন্স হতে একটু অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? এটা আচ্ছা, আমি বললাম না আমি ঠিক কোথা থেকে শুরু করব সেটা নিয়ে একটুখানি সমস্যা। মানে যদি আমি ওই যে এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমগুলো আগে আমি করি, মানে ধরো বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, তারপরে তোমার রিজিড রোটার প্রবলেম, তারপরে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, তাহলে না ইটসেলফ অনেকটা সময় লেগে যায়। তোমাদের দিনের শেষে আমি সবই করে দেব। মানে তুমি যে জিনিসগুলো জানছো না বা জানো না আমায় বলবে, হ্যাঁ, আমি সেই মতো করে, কারণ তোমরা বিভিন্ন জায়গা থেকে এসেছো তো, মানে কেউ কিছু বেশি কভার করে এসেছে, কেউ কিছুটা কম কভার করে এসেছে, সেই জন্য ইনফিনিটি কমপ্লেক্স বা ইত্যাদি কোনো জায়গা নয়। বছর খানেক যদি তুমি আমাদের মানে মানে কি বলবো সংস্পর্শে থাকো, তাহলে দেখবে তোমার কোথায় কি ঘাটতি টাটতি আছে, সেই ঘাটতিগুলো আমি বুঝে টুঝে নিয়ে চেষ্টা করবো ব্যাপারটাকে ম্যানেজ করে দেওয়া। ঠিক আছে, এটা ব্যাপার হলো, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি বলিনি, সেটা হয়তো তোমার কোথাও কোথাও লাগতে পারে, সেটা হচ্ছে মানে বলা হয়নি আর কি, যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা, এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাকেও না তুমি এ প্লাস বা এ মাইনাস ফর্মে কিন্তু তুমি লিখতে পারবে। মানে হ্যামিল্টনিয়ান অপারেটরটা দুরকম ভাবে লেখা যায়, একটা এইচ কস ওমেগা, তুমি যদি এখানে এ প্লাস এ মাইনাস দাও তাহলে একটা প্লাস হাফ হয়, অথবা এইচ কস ওমেগা যদি এটা এ মাইনাস এ প্লাস দাও তাহলে এটা মাইনাস হাফ হয়, এইটা। আর একটা জিনিস আসলে এইটা করার একটা সুবিধা হচ্ছে, তুমি যদি এ মাইনাস এ প্লাস এই কমিউটেটরটা ক্যালকুলেট করো না, দেখবে সেটা 1 বেরোয়। আর একটা জিনিস একটু বলে নিই, এ প্লাস তার হারমিশন কনজুগেট তোমার এ মাইনাস অপারেটর হয়, অ্যান্ড এ মাইনাস অপারেটর তার হারমিশন কনজুগেটটা তোমার এ প্লাস অপারেটর হয়। আমি এইখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন তোমায় বললাম। হ্যাঁ, এইটা হচ্ছে ওই অপারেটর খেলানো বা ইত্যাদির জন্য তোমার অনেক সময় কাজে লাগবে আর কি। তোমার এইটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে ইন টার্মস অফ এই রেজিং এবং লোয়ারিং অপারেটর এইরকম ভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে জাস্ট এই কতগুলো ইনফরমেশন বলেছি, দেখো তাহলে আমি মানে এই সবটাই কিন্তু ডিফাইন করা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেইটাকে মডেল প্রবলেম ধরে নিয়ে। তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, তার জন্যে মানে তুমি যদি সত্যি সত্যি প্রবলেমটাকে সলভ করো বা স্ট্যান্ডার্ড বই, গ্রিফিথের বই যেমন এই জায়গাটা খুব ভালো আছে, গ্রিফিথের বই তুমি দেখতে পারো। হ্যাঁ, আর আমাদের বইটা তো এখনো বেরোয়নি, মানে আমাদের বইয়ে খুব যত্ন করে এই পার্টটা লিখেছি আর কি। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পেয়ে যাবে। আর আমাদের ওই তোমাদের আমি বলছি আর কি, আজকে ক্লাসের পরে এইটা নিয়ে ডিসকাশনটা আমরা মানে যেখানে করেছিলাম আর কি, মানে হারমোনিক অসিলেটর পড়ানোর সময় আর কি, সেই ক্লাসটা মানে সেই ভিডিওটা কাটা উইথ দ্য পিডিএফ শেয়ার করে দেওয়ার জন্য বলছি আর কি। এটা করে যাকে মানে এই পর্যন্ত বললাম। কোন বই ভালো আছে? এমনি ধরো এই পার্টটা গ্রিফিথের বইয়ে ভালো আছে, ডেভিড গ্রিফিথ। হ্যাঁ, তুমি যদি মানে এমনি যদি কোন একটা বইয়ে এখন দেখতে চাও মানে অফেন, তাহলে হচ্ছে রেফারেন্স বুক হচ্ছে তোমার ডেভিড গ্রিফিথের যে কোয়ান্টাম মেকানিক্সের বই আছে আর কি। হ্যাঁ, এটা কোয়ান্টাম মেকানিক্সের বই। এই বইয়ে তোমার খুব ভালো আছে, মানে এই জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনাদেরটা কি দেরি হবে পাবলিশ? কি হয়েছে?
হ্যালো, শুনতে পেলাম না। স্যার কোয়ান্টাম মেকানিক্স এর যে বই আপনি পাবলিশ করবে বলেছিলেন ওই জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও বেরোবে, কোনো একটারে বেরিয়ে যাবে। আচ্ছা চলো, আচ্ছা এবারে দেখো তোমাকে কতগুলো জিনিস একটুখানি বলি। আচ্ছা আমাকে বলো তো, এই এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট আমি বের করতে চাইছি। এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট মানে সাই এম জিরো এক্স অপারেটর সাই এন জিরো এর ভ্যালু আমি বের করতে চাইছি। দেখো তোমার যদি এই এম ইকুয়াল টু এন হতো তাহলে হচ্ছে এক্স এর অ্যাভারেজ ভ্যালু হতো। এক্স এর অ্যাভারেজ ভ্যালু লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের কত হয়? 0 স্যার। 0 হয়। কিন্তু আমি এখানে কিন্তু অ্যাভারেজ ভ্যালু বের করছি না, আমি ম্যাট্রিক্স এলিমেন্ট বের করছি। কেন ম্যাট্রিক্স এলিমেন্ট বের করছি তোমায় বলি। তা ধরো যদি কখনো এমন হয় যে তোমার পার্টারবেশনটা হচ্ছে এক্স এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে আমাকে কি করতে হবে এখানে? দেখো আমি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি বের করতে গেলে এক্স এর অ্যাভারেজ ভ্যালুটাই লাগছে, কিন্তু সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি বের করতে গেলে কিন্তু এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্টটা লাগছে। তার মানে আমি যখন তোমার এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে মডেল ধরে আমি সেই রিলেটেড কিছু পার্ট অফ প্রবলেম সলভ করব, তখন ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি বের করতে গেলে তোমার যদি কোনো একটা লিনিয়ার পার্টারবেশন থাকে, অর্থাৎ পার্টারবেশনটা কিন্তু এক্স এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে কিন্তু তোমার এক্স এর অ্যাভারেজ বা এক্স এর করসপন্ডিং ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তোমাকে বের করতে হবে। আজ এবার আমি বের করছি, দেখো কি করে বের করছি। এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দেখো। তাহলে সাই এম জিরো হলো, এবারে এক্স অপারেটরটা আমি রেজিং এবং লোয়ারিং অপারেটর ফর্মে যেমন করে লিখে রেখেছিলাম না, এই যে এক্স অ্যাভারেজটা আমি সেটাকে বসিয়ে দিলাম। তা কি বসালাম? রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু এ প্লাস প্লাস এ মাইনাস, আর এইখানে যেমন সাই এন জিরোটা আছে সেটা বসিয়ে দিলাম। এই যে এখানে এফ এক্স অপারেটরটা রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা এ প্লাস এ মাইনাস ছিল, সেটা আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, এইটা পড়ে রইল কি সাই এম জিরো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এ প্লাস সাই এন জিরো একটা পার্ট প্লাস সাই এম জিরো এ মাইনাস সাই এন জিরো একটা পার্ট, এই হলো। আচ্ছা তাহলে রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা হলো। এবার এইটা দেখো সাই এম জিরো, আচ্ছা এ প্লাস অপারেটর সাই এন এর উপরে কাজ করলে কি দেয়? রুট ওভার অফ এন প্লাস ওয়ান ইন্টু সাই এন প্লাস ওয়ান দেয়, এইটা। আর প্লাস সাই এম জিরো, আচ্ছা এ মাইনাস অপারেটরটা কাজ করালে কি দেয়? রুট ওভার অফ এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান জিরো, এটা দিল। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এম জিরো সাই এন প্লাস ওয়ান জিরো প্লাস রুট এন সাই এম জিরো সাই এন মাইনাস ওয়ান জিরো। আচ্ছা এবারে এই লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য ওয়েভ ফাংশনগুলো কি করে? ওয়েভ ফাংশনগুলো অর্থ নর্মাল সেট তৈরি করে। তাহলে এইটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান হলো, এইটা করতে হবে কি ক্রনেকার এম এন প্লাস ওয়ান, এইটা। আর প্লাস রুট ওভার অফ এন, এটা কত হবে? ক্রনেকার এম এন মাইনাস ওয়ান। দেখো এখন পর্যন্ত যা হলো কোথাও কোনো অসুবিধা আছে? আচ্ছা ব্রাকেট নোটেশনটা সবাই অভ্যস্ত হয়েছো। আমি যে রবিবারে ওই একটা ক্লাসের মধ্যে তোমার যেটা বুঝিয়ে দিলাম, মানে এই রবিবারের আগের রবিবারে যে ক্লাসটা নিয়েছিলাম তাতে তো আমি মোটামুটি ভাবে বুঝিয়ে দিয়েছিলাম কেমন ব্রাকেট নোটেশন কি বা কেমন জিনিস টিনিস। মানে ব্রাকেট নোটেশন নিয়ে কি নতুন যারা এমএসসি তে ভর্তি হয়েছে কারো কি কোথাও কোনো অসুবিধা আছে? হেজিটেট করো না, বলো। আমি তো মানে কিছু জিনিস অ্যাজিউম করে নিয়ে আমি এগোচ্ছি, মানে এই যে কাজগুলো করা হচ্ছে এইগুলো তুমি মানে বুঝতে পারছো তো? কোথাও অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে না ঠিক নাই? না স্যার বুঝতে পারছি।
ঠিক আছে তো? মানে কেউ পারছো না এরকম আছে কেউ, বলো না বাবা। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে খেয়াল করো, এবারে কতগুলো জিনিস খেয়াল করো যে মানে এই টার্মটা যখন m ইকুয়াল টু n প্লাস 1 হবে তখন থাকবে, নাহলে শূন্য। তাহলে তুমি দেখো কতগুলো জিনিস যে তোমার এই যে x এর m এর ম্যাট্রিক্স এলিমেন্টটা, প্রথম কথা হচ্ছে যখন mটা হচ্ছে n প্লাস 1 হবে তখন এই টার্মটা থাকবে, এই টার্মটা 0, তখন তার ভ্যালুটা কত হবে না, প্রথমে যেমন রুট ওভার অফ h cos বাই টোয়াইস m ওমেগা আছে, তার সঙ্গে রুট ওভার অফ n প্লাস 1 হবে, কখন না যখন mটা হচ্ছে তোমার n প্লাস 1, এইটা একটা হলো। আর রুট ওভার অফ h cos বাই টোয়াইস m ওমেগা, দেখো যখন তোমার যখন তোমার m ইকুয়াল টু n প্লাস 1, এইটা 1 হয়ে গেল, বাকি সব শূন্য। আর যখন m ইকুয়াল টু n মাইনাস 1 হলো, এইটা 1 এটা হচ্ছে শূন্য, তখন কি থাকছে, তখন হচ্ছে ইন্টু রুট ওভার অফ n থাকছে, কখন এটা যখন mটা হচ্ছে তোমার n মাইনাস 1। আচ্ছা এবারে দেখো যখন m ইকুয়াল টু n, সেটাই বেসিক্যালি x এর n এর ম্যাট্রিক্স এলিমেন্ট, যেটাই তুমি x এর অ্যাভারেজ বলছো, তখন সেটা কত হবে, 0 বেরোবে। কারণ m ইকুয়াল টু n যদি তুমি বলো, m ইকুয়াল টু n হলে তাহলে এই দুটো কোয়ান্টাম নাম্বারও আলাদা, এটাও আলাদা, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে ওভারঅল জিনিসটা তোমার 0 হয়ে যাচ্ছে। মানে শুধু তাই না, মানে এটা m ইকুয়াল টু n অর আদারওয়াইজ, মানে যদি তোমার ধরো mটা n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4 বা mটা n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস ইত্যাদি যা হয়, তাহলে সব তোমার 0 হয়ে যাবে। তার মানে দেখো এই x mn তার ম্যাট্রিক্স এলিমেন্ট, সেইটা কিন্তু তোমার একমাত্র m ইকুয়াল টু n প্লাস 1 আর m ইকুয়াল টু n মাইনাস 1 তখনই যা সার্ভাইভ করবে, বাকি সর্বত্র কিন্তু এটা 0 বেরিয়ে যাবে। এটা বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নাই তো? আচ্ছা আমি আর একটা কাজ বলছি তোমার। নেক্সট ধরো, নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট। এই সাগনিক তুই আবার কথা বলে আবার বন্ধ কর, তুই কথা বললেই দেখেছি আওয়াজ হয়। বন্ধ করে দিই। কর, করে দেখি বন্ধ হয় কিনা আওয়াজ। বন্ধ করেছিস? তবু তো হলো না রে। বন্ধ করেছিলাম তো। তবু তো বন্ধ হলো না। ভালো করে কর্ডটা নাড়ানাড়ি করে তারপর বন্ধ কর, ভালো করে চিৎকার চেঁচামেচি করে। আমার কর্ড লাগানো নেই, আমার ওপেন। ওই ওপেন বলি আরো বেশি গন্ডগোল। আর ওপেন টোপেন করে আবার চিৎকার, মানে অন করে অফ কর আবার ভালো করে, তার সাথে একটুখানি মানে অন করে একটু ভালো করে কথা বলে নিবি। ভালো করে কথা বলা হয়ে গেছে, বন্ধ করে দিই। হ্যাঁ দেখ বন্ধ করে। তাই না, সেই আওয়াজটা হয়েই যাচ্ছে রে, কি হচ্ছে কে জানে, মানে আগে মানে মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে চলে আসে, বড্ড বেশি আওয়াজ হচ্ছে আমার কাছে। তোদের মনে তোরা মানে আওয়াজটা বুঝতে পারবি না মনে হয়, কিন্তু আমার কাছে বড্ড শশা করে আওয়াজ হচ্ছে। মানে তোরা দু একজন একটুখানি মাইক্রোফোন অন করে তারপরে একটুখানি বন্ধ কর দেখি, মানে সাগনিকেরটা তো আগের বার করতে হয়ে গেল, ঠিক হয়ে গেল, আবার কি হলো? আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ চলে গেছে, বাহ সুন্দর চলে গেছে। হ্যাঁ দেখো নেক্সট এসো তুমি, এবার এই কাজটা তোমরা করো, আমি জাস্ট দেখি। হ্যাঁ এক্স স্কোয়ার এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট, মানে আমি এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্টটা বের করলাম, এবার এক্স স্কোয়ারে তোমার এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট আমি জাস্ট বের করতে চাইছি। ঠিক আছে এইটা। আচ্ছা এবার এইটা দেখো, মানে এটা হচ্ছে মানে ম্যাট্রিক্স এলিমেন্টটা এইরকম ভাবে না লিখে জাস্ট হয়তো এই হয়তো অ্যাঙ্গেলটা না দিলেই হয়তো ভালো হতো, মানে এখানে আমি দিয়েছি বটে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা ভালো হচ্ছে এক্স এন এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট আর কি। এটা এই সিম্বলটা দেওয়াটা মানে বেশি ভালো আর কি, এই সিম্বলটা দেওয়া ভালো এটা, বা এটা এক্স স্কোয়ারে তোমার করসপন্ডিং এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা একটু ব্যাকেট দিয়ে দিতে পারি। এক্স স্কোয়ারে এম এন ম্যাট্রিক্স, এটা এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা হচ্ছে তোমার এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট। আচ্ছা এবারে এক্স স্কোয়ারের যদি এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট আমি বের করি কেমন করে করব, এটা মানে কি,
সাই m0 এক্স স্কোয়ার অপারেটর সাই n0, এইটাকে স্যার শর্টের নোটেশনে তুমি এক্স স্কোয়ার m এর ম্যাট্রিক্স এলিমেন্ট বলছো, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো সাই m0 তোমার এক্স অপারেটরটা কি ছিল না, এক্স অপারেটর ছিল এইটা, এখন তার স্কোয়ার হবে, তার স্কোয়ার মানে কি হচ্ছে প্রথমটা হলো হচ্ছে এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, আর এই পার্টটা স্কোয়ার মানে হচ্ছে দুবার গুণ হয়ে যাওয়া, এইটা ইন্টু এইটা, এটা হলো, তারপরে সাই n0 হলো। তাহলে এবারে এইচ কস বাই টোয়াইস এম ওমেগা তুমি বাইরে নিয়ে নাও, তারপরে থাকছে কি সাই m0, দেখো এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস, মানে তুমি এটাকে কিন্তু ওই এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় বসাতে পারবে না। এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কখন লিখতে পারো, যখন তারা কমিউট করে। আর দেখো আমি এখানে একটা জিনিস বলে দিয়েছিলাম যে এ মাইনাস এ প্লাস এই কমিউটারটা ক্যালকুলেট করে দেখবে সেটা 1 দেবে, তার মানে তারা কমিউট করে না। কমিউট করে না মানে এ প্লাস এ মাইনাস আর এ মাইনাস এ প্লাস কিন্তু আলাদা, ঠিক আছে। এইটা ইন্টু সাই n0 এইরকম হলো, ঠিক আছে। তাহলে এবারে দেখো এইটাকে তুমি চারটে ভাগে ভেঙে নাও, এইচ কস বাই টোয়াইস এম ওমেগা সাই m0 এ প্লাস সাই n0 প্লাস সাই m0 এ প্লাস সাই m0 এ প্লাস এ মাইনাস সাই n0 প্লাস সাই m0 এ মাইনাস এ প্লাস সাই n0, শেষেরটা সাই m0 এ মাইনাস সাই n0, এই তোমার থার্ড ব্র্যাকেট শেষ করলে। আচ্ছা এবারে দেখো এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, প্রথম টার্মটা একটু খেয়াল করে দেখো, জিরোটা সবসময় দু জায়গায়, সাই m0 এইটা, আচ্ছা একটা এ প্লাস তুমি রেখে দাও, আর বাকি এ প্লাসটা সাই এর উপরে কাজ করলে কি দেয়, রুট ওভার অফ n প্লাস 1 সাই n প্লাস 1 0 দিল। এটা প্রথমবার, মানে এ প্লাসটা একবার জাস্ট কাজ করেছে, আর একটা এ প্লাস আছে সেটা পরে কাজ করাচ্ছি। সেকেন্ড টার্মটা দেখো সাই m0 এ প্লাসটা তুমি রেখে দাও, এ মাইনাসটা সাই এর উপরে কাজ করলে কি দেবে, রুট ওভার অফ n ইন্টু সাই n মাইনাস 1 0, এটা হলো। তারপর একটা কি হলো, সাই m0 এ মাইনাসটাকে তুমি রেখে দাও, এ প্লাসটা কাজ করলে রুট ওভার অফ n প্লাস 1 সাই n প্লাস 1 0, আর লাস্টেরটা সাই m0 এ মাইনাসটাকে তুমি রেখে দাও, আর এ মাইনাস এর উপরে কাজ করলে রুট ওভার অফ n সাই n মাইনাস 1 0। কি এখন পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? কি ঠিক আছে তো, না ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা কথা বলতে বলাও জ্বালা, না দেখবে সাউন্ডটা চলে গেছে। দেখো তাহলে এক্স স্কোয়ার এম এর ম্যাট্রিক্স এলিমেন্ট, এবারে দেখো এই প্রথম টার্মটা এইচ কস বাই টোয়াইস এম ওমেগা বসিয়ে দিলে তুমি। আচ্ছা দেখো এই রুট ওভার অফ n প্লাস 1 তো একটা নাম্বার, সেটা যেমন আছে রয়ে গেল, এ প্লাসটা সাই n প্লাস 1 এর উপরে যদি কাজ করে কি দেবে দেখো, খেয়াল করো। তাহলে প্রথম পার্টটা যেমন আছে আমি রেখে দিলাম সাই m0, রুট ওভার অফ n প্লাস 1 একটা নাম্বার তুমি জাস্ট রেখে দিলে। তারপরে কি হচ্ছে না, এ প্লাসটা সাই n প্লাস 1 0 তার উপরে কাজ করবে, তাহলে সাই n থাকলে রুট ওভার অফ n প্লাস 1 সাই n প্লাস 1 হয়, তাহলে সাই n প্লাস 1 থাকলে কি হবে, রুট ওভার অফ n প্লাস 2 সাই n প্লাস 2 দিয়ে দেবে,
তাহলে কত হলো রুট ওভার অফ n প্লাস টু ইন্টু সাই n প্লাস টু জিরো, এইটা দিল প্রথমটা। তারপর একটা কি হলো সাই এম জিরো যেমন আছে আমি রাখলাম। দেখো এই রুট এনটাকে তুমি জাস্ট রেখে দাও, রুট ওভার অফ এন। আচ্ছা এবারে যদি তোমার এ প্লাসটা সাই এন মাইনাস ওয়ানের উপরে কাজ করে তাহলে একটা বাড়িয়ে দেয়, তার মানে কত হবে রুট এন আর একটা রুট এন এলো ইন্টু সাই এন জিরো, এটা হয়ে গেল। এই যে মানে এ প্লাস কি করে, মানে এ প্লাসটা এই যে এখানে দেখিয়েছি তোমাকে, এ প্লাস অপারেটর সাই এন এর উপরে কাজ করলে এটা সাই এন প্লাস ওয়ান দিয়ে দেয়, রুট ওভার অফ এন প্লাস ওয়ান দিয়ে দেয়। এবার যদি এ প্লাসটা সাই এন মাইনাস ওয়ানের উপরে কাজ করে, এক ঘাট বেড়ে গেলে এটা সাই এন হয়ে যাবে, এটা রুট ওভার অফ এন হয়ে যাবে। আমি সেটাই জাস্ট লিখেছি এখানে। আর থার্ডটা কি আছে, প্লাস হচ্ছে সাই এম জিরো রুট ওভার অফ এন প্লাস ওয়ান আছে, এটা আছে। আর এ মাইনাস এর উপরে কাজ করলে কি দেবে, আবার একটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান রয়ে গেল। আর এইটা তার লোয়ার লেভেল থেকে উঠে গিয়ে এই যে এখানে কি ছিল, এখানে তোমার এইটা ছিল, এইটা থেকে এক ঘাট নেমে গেল, নেমে গিয়ে কি হলো সাই এন জিরো, এইটা হলো। আর ফাইনালি সাই এম জিরো রুট এনটাকে তুমি কমন নিয়ে নাও, এই রুট এনটাকে এগিয়ে দাও, এ মাইনাসটা এর উপরে কাজ করলে তোমার কি দেবে, তোমার বেসিক্যালি রুট ওভার অফ এন মাইনাস ওয়ান দেবে ইন্টু সাই এন মাইনাস টু দেবে। দেখো পরিষ্কার বোঝা গেছে, কোনো অসুবিধা নাই তো? এবারে দেখো এইটা কি হলো রুট ওভার অফ এন প্লাস ওয়ান এন প্লাস টু, পড়ে রইল কারা সাই এম জিরো সাই এন প্লাস টু জিরো, প্রথমটা। আচ্ছা এবারে এই দুটোকে আমি একসাথে করে দিচ্ছি, দেখো কারণ এটা সাই এম জিরো আছে, এখানেও সাই এন জিরো আছে। আচ্ছা রুট ওভার অফ এন প্লাস ওয়ান রুট ওভার অফ এন প্লাস ওয়ান মিলে এন প্লাস ওয়ান হলো, আর এখানে তোমার বেসিক্যালি রুট এন মানে এন হলো, তার মানে হচ্ছে টু এন প্লাস ওয়ান হলো ইন্টু সাই এম জিরো সাই এন জিরো হলো। তাহলে এটা কি করে এলো দেখো, এইটা তো নাম্বার, তাহলে রুট এন আর রুট এন মানে এন, আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস এন প্লাস ওয়ান, তাহলে টু এন প্লাস ওয়ান হলো। আর পড়ে থাকছে সাই এম জিরো, আর লাস্টেরটা কি পড়ে থাকছে না রুট ওভার অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান সাই এম জিরো সাই এন মাইনাস টু জিরো, এইটা। তাহলে কি দাঁড়াচ্ছে এইচ কস বাই টোয়াইস এম ওমেগা রুট ওভার অফ এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ডেল্টা এম এন প্লাস টু, প্রথম টার্মটা। তারপরের টার্মটা হচ্ছে টু এন প্লাস ওয়ান ডেল্টা এম এন, তারপরেরটা হচ্ছে রুট ওভার অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডেল্টা এম কমা এন মাইনাস টু। আচ্ছা এবারে বলো যা করেছে এখন পর্যন্ত কোনো স্টেপ বা ইত্যাদি বুঝতে কোনো অসুবিধা আছে? অ্যালজেব্রাটা খুব সিম্পল লাগছে তো? কি ঠিক আছে না ঠিক নাই? কেউ একজন বল। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার হ্যাঁ 2n + 1টা একবার বলবেন? এই যে দেখো আরেকবার। এই টার্মটা দেখো, এই টার্মটা, হ্যাঁ, আর হচ্ছে তোমার এই টার্মটা, এই দুটো টার্ম একসাথে করো, তাহলে রুট এন আর রুট এন মিলে কি হলো এন হলো, তো এনটা তাহলে ব্র্যাকেটের বাইরে বের করো, তাহলে এই টার্মটা কি হলো, এই মানটা এন ইন্টু সাই এম জিরো সাই এন জিরো। আর এই টার্মটা কি হবে না রুট ওভার অফ এন প্লাস ওয়ান রুট ওভার অফ এন প্লাস ওয়ান মানে এন প্লাস ওয়ান সাই এম জিরো। তাহলে এখানে এন ইন্টু সাই এম জিরো, এখানে হচ্ছে এন প্লাস ওয়ান সাই এম জিরো ইন্টু সাই এন জিরো, যোগ করে ফেললে কি দাঁড়াচ্ছে টু এন প্লাস ওয়ান সাই এম জিরো। এখন বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমি লাস্ট লাইন যতদূর এসছি পরিষ্কার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো এই যে এই টার্মটা কখন থাকবে, প্রথম টার্মটা যখন m ইকুয়াল টু n প্লাস টু,
তখন এইটাও জিরো এটাও জিরো, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়ালো না এইচ কস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু রুট ওভার অফ এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। আচ্ছা, এবারে যখন তোমার এম ইকুয়াল টু এন হয়ে গেল, তখন এটাও জিরো এটাও জিরো, শুধু এইটা থাকবে, টু এন প্লাস ওয়ানটা থাকবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে না এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, তার সঙ্গে রইল কত টু এন প্লাস ওয়ান, এইটা। ঠিক আছে, এটা আমার সময় দুইটা ভেতরে ঢুকিয়ে দিলে এন প্লাস হাফ করে নেয়, সেটা ঠিক আছে, না করলেও কিছু এসে গেল না। আচ্ছা, এবারে যখন তোমার এমটা এন মাইনাস টু, তখন কি দাঁড়াচ্ছে ওটা এইচ কস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু রুট ওভার অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর বাকি সমস্ত ক্ষেত্রে জিরো হয়ে যাবে। তাহলে দেখো, তুমি যদি এক্স স্কোয়ারের এম এন ম্যাট্রিক্স এলিমেন্টটাকে বের করো, কখন তার ভ্যালুটা জিরো এবং কখন তার নন জিরো থাকবে সেটা তুমি বুঝে যেতে পারবে। ঠিক আছে, মানে হ্যাঁ স্যার। এই যে মাঝেরটা যেটা যখন এম ইকুয়াল টু এন, এই সাগনিকেরটাই খুব অসুবিধা হচ্ছে, জানিস তো? সাগনিক একটুখানি কিছু একটা ব্যবস্থা কর, তুই কথা বললি সমস্যাটা করছে, আবার কথা বলে ভালো করে বন্ধ কর। বন্ধ করছি। হুম হুম একটু কমেছে অন্তত, এখনো সমস্যা একটু আছে কিন্তু হয়েছে। তুই মাঝে মাঝে অন করে দিয়ে অফ করবি, তাহলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। তুই কথা বললি আমার কিছু একটা অসুবিধা হচ্ছে, মানে জানি না কেন। আচ্ছা, যাকে দেখো, আচ্ছা, যেটা বলে যে এম ইকুয়াল টু এন মানে বেসিক্যালি এক্স স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালুটা তুমি একটু চেক করে নিতে পারো। দেখো, এই এক্স স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু কত হয় বলো তো, জানো? মানে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এক্স স্কোয়ার অ্যাভারেজ ভ্যালু কি করে বের করে জানা আছে? মানে একটা আরবিট্রারি স্টেটের জন্য হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এক্স স্কোয়ার অ্যাভারেজ ভ্যালু কি করে বের করে? মানে ব্যাপারটা কিছুই না, তুমি এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে না তোমার এনার্জিটা হয়তো এন প্লাস হাফ এইচ কস ওমেগা তো হয়, এবং সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ এনার্জির সঙ্গে সমান। মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে আইগেন ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু সমান হয়। আচ্ছা, এটা প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে এই যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ফ্রম ভিরিয়াল থিওরেম তুমি কি এটা জানো? কাইনেটিক অ্যাভারেজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ হয়, এবং সেটা অবশ্যই টোটাল এনার্জির অ্যাভারেজ ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে। আর এবার পোটেনশিয়াল এনার্জিটা কত না হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে তার যে অ্যাভারেজটা সেটা বেসিক্যালি 1/2 ইন্টু এন প্লাস হাফ এইচ কস ওমেগা, এইটা। তা তুমি এখান থেকে এক্স স্কোয়ার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো, তাহলে কি বেরোচ্ছে এটা 1/4 এন প্লাস হাফ, ও 1/4 মানে 1/4 নয়, 1/2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল এটা এন প্লাস হাফ, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে কত দেখো এন প্লাস হাফ এইচ কস বাই এম ওমেগা। এইচ কস ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম ওমেগা, সেইটা হচ্ছে যে কোনো এন স্টেটে এক্স স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু। সেইটা তুমি কোনো অঙ্ক টঙ্ক না করছে, কারণ ভিরিয়াল থিওরেমটাকে কাজে লাগিয়ে তুমি করে ফেলতে পারছো। হ্যাঁ, এক্স স্কোয়ার অ্যাভারেজ হচ্ছে এন প্লাস হাফ ইন্টু এইচ কস বাই এম ওমেগা। ঠিক আছে, এবং দেখো এইখানে এই যে যখন এম ইকুয়াল টু এন বলছে, তখন বেসিক্যালি এটা এক্স স্কোয়ার অ্যাভারেজ ভ্যালু, এই দুইটা ভেতরে ঢুকে গেলে এন প্লাস হাফ ইন্টু এইচ কস বাই এম ওমেগা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কেমন করে এক্স স্কয়ার অ্যাভারেজটা অন্যভাবে তুমি বের করে ফেলতে পারছো, এবং তুমি তাহলে এখান থেকে যেটা করেছো সেটার সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে, বুঝতেই পারছো। ঠিক আছে, যা কিছু করেছো সব ঠিক ঠিক করেছো আর কি। আর ভিরিয়াল থিওরেমটা আবার জানা আছে তো, সেটা ভুলে গেছো? আর ভিরিয়াল থিওরেম সবাই জানা আছে? কে জানিস না ভিরিয়াল থিওরেম? জানি না স্যার। আচ্ছা, তো সিম্পল, আমি সিম্পল ফর্মটাকে বলছি, সিম্পলেস্ট ফর্ম যেটা,
যদি এমন হয় যে ধরো পোটেনশিয়াল এনার্জিটা তোমার এক্স এর পাওয়ার এস এর সঙ্গে প্রপোর্শনাল, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ থাকতে পারে, তাহলে ভিএক্সটা ধরো এক্স এর পাওয়ার এস এর সঙ্গে প্রপোর্শনাল যদি হয়, তাহলে দেন 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে তোমার এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি হয়। তাহলে এটাই বেসিক্যালি তোমার ভিডিএল থিওরেম। এবারে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জিটা কত না হাফ কে এক্স স্কোয়ার। তাহলে 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 এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ কি যদি এর সঙ্গে কম্পেয়ার করো এসটা কত, এসটা হয়ে যায় তোমার 2, এসটা যদি 2 হয়ে যায় তাহলে দেন কি দাঁড়াচ্ছে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে 2 ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা ইমপ্লাই করলো কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ। হ্যাঁ, তাহলে হারমোনিক এই হচ্ছে ভিডিয়াল থিওরেম। যদি পোটেনশিয়াল এনার্জিটা এ এক্স টু দি পাওয়ার এস এর মতো দেখতে হয় তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল যদি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এস এই যে পাওয়ারটা এক্স এর পাওয়ারটা সেটা তুমি 2 দেখতে পাচ্ছ, তো সেখান থেকে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। তুমি এই ভিডিয়াল থিওরেমটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ইউজ করতে পারো, যেখানে তুমি দেখবে যে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক যেটা মাইনাস অফ পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। কারণ তখন মানে ধরো আমি বলছি ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ভি একটা আর এর ফাংশন, সেটা কি হয় মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এরকম দেখতে হয়। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -1 এইটা, তাই তো? তাহলে এইটা পরিষ্কার কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা হচ্ছে প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -1 হচ্ছে। তার মানে বেসিক্যালি এসটা কত হলো, এসটা তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে। তার মানে ভিডিয়াল থিওরেম কি বলবে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ তোমার পোটেনশিয়াল এনার্জি। এবং হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সত্যি তাই হয়, মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ হয়, আর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ পোটেনশিয়াল এনার্জি হয়। তাহলে এই ভিডিয়াল থিওরেম এটা তুমি একটু জানলে। যাক, এটা আমি বললাম কারণ তোমার এক্স স্কোয়ার অ্যাভারেজ তোমার ক্যালকুলেট করার অনেক সহজ রাস্তা আছে, মানে গাউস সেটা তুমি ইন্টিগ্রেট করে দেখাতে পারবে, কিন্তু আরবিট্রারি স্টেটের জন্য না তুমি যদি মনে করো যে হারমোনিক পলিনোমিয়াল লিখে তুমি ইন্টিগ্রেট করে পুরোটাকে দেখাবে, ও তুমি গেলে একদম। হ্যাঁ, মানে একটা 10th এক্সাইটেড স্টেট তার করসপন্ডিং পলিনোমিয়ালটা এত লম্বা দেখতে, এবার সেখানে ইন্টিগ্রেট করে যদি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করতে হয় একটা আরবিট্রারি এন স্টেটের জন্য, ও তুমি পারবে না। তুমি একটা ভিডিয়াল থিওরেম ব্যবহার করে করতে পারবে, কিন্তু ভিডিয়াল থিওরেম তো শুধু অ্যাভারেজটা দেবে। হ্যাঁ, এবারে যদি যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্স এলিমেন্ট যদি ক্যালকুলেট করতে হয় তাহলে দিস ইজ দ্য ওয়ে, যে তোমার ওই রেজিং লোয়ারিং অপারেটর দিয়ে তুমি যে জিনিসটাকে করে ফেলতে পারো। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে আমি তোমাকে না একটু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা কি না, ধরো তুমি মানে আমি হোমওয়ার্কটা এরকম দিচ্ছি, এটা কিন্তু আমি সবাই দেখবো, তর্পণ আমি কিন্তু তোর খাতা দেখবো। হ্যাঁ, ইউজিং raising and lowering operator, find the matrix elements of x cube and x to the power 4। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি x কিউব তার যে এম এর ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তুমি কেমন করে লিখবে, আর x টু দি পাওয়ার 4 আমি এইটুকুই জাস্ট বলছি, আর বেশি কিছু বলছি না, এর ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তেমন কেমন করে লিখবে এটা। আর আমি কেন এটা বলছি সেটা তোমার পরে পরিষ্কার হবে, কারণ আমি যখন মোর্স অসিলেটর প্রবলেমটাকে করব তখন যে প্রথম লিডিং কারেকশনটা হারমোনিক অসিলেটরের উপরে সেটা কিন্তু এক্স কিউব কন্টেনিং টার্ম আর কি। তাহলে এক্স কিউব তার ম্যাট্রিক্স এলিমেন্টগুলোকে না জানলে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি তুমি বের করতে পারবে না আর কি। সেখানে এই পার্টটাকে আমি একটা হোমওয়ার্ক হিসেবে তোমার দিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, ইউজিং রেজিং এন্ড লোয়ারিং অপারেটর ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এলিমেন্টস অফ এক্স কিউব এন্ড এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমি এক্স আর এক্স স্কোয়ারটাকে কষে দিলাম, তোমাকে আমি এক্স কিউব এন্ড এক্স টু দি পাওয়ার 4টাকে কষতে দিচ্ছি। ঠিক আছে, হলো? তাহলে এই যেটা বললাম না সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড তৈরি হলো জাস্ট, এখনো আমি পার্টারবেশন থিওরিতে ঢুকিনি। তাহলে এবারে আমি পার্টারবেশন থিওরিতে ঢুকছি আর কি। তাহলে দেখো আমার অ্যাকচুয়ালি কাজটা কি, কাজটা হচ্ছে তোমার আলটিমেটলি
অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবারে আমার অ্যাকচুয়ালি পার্ট আপ সিস্টেমে আসছে। পার্ট আপ সিস্টেমে আসছে। আচ্ছা, পার্ট আপ সিস্টেম, সেখানে এই হারমোনিক অসিলেটর যেটা ছিল তার উপরে তুমি কিছু পার্টারবেশন দিচ্ছ আর কি। এবার সেই পার্টারবেশনের নেচারের উপরে নির্ভর করে তোমার ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি ইত্যাদিগুলো তোমার ঠিক হবে। তাহলে প্রথম যে কেসটা আমি কনসিডার করছি সেটা হচ্ছে যে একটা চার্জ অসিলেটর ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানে প্রথম যে প্রবলেমটা আমি আলোচনা করব, 1 নম্বর প্রবলেম যেটা, সেটা হচ্ছে একটা চার্জ অসিলেটর ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। একটা চার্জ অসিলেটরকে তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এসো আর কি। তার মানে কি ধরনের প্রবলেম জাস্ট বলছি, আমি আলোচনা করছি যে একটা ধরো কনসিডার এ পার্টিকেল of mass m and charge q which is moving in a one-dimensional harmonic potential harmonic potential of frequency ধরে নাও, বা তুমি ফোর্স কনস্ট্যান্টটা বলতে পারতো, অফ ফ্রিকোয়েন্সি ধরে নাও ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আচ্ছা, এবারে ইট ইজ subjected to a weak electric field of strength, তাহলে ই মানে এই ধরনের ই আমি ইউজ করছি আর কি, ইন দ্য এক্স ডিরেকশন। মানে এক্স ডিরেকশন বরাবর তোমার একটা উইক ইলেকট্রিক ফিল্ড তুমি দিচ্ছ, সেই মানে সেই রকম ভাবে ওটা পার্ট আপ হচ্ছে ইন দ্য উইক ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এটা ইন দ্য এক্স ডিরেকশন। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সিস্টেমটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এমনি যদি হারমোনিক অসিলেটর হতো তাহলে একটা পেন্ডুলাম, সে আগে আমার শুধু মাস নিয়ে মাথা ঘামাতে হচ্ছিল, এখন তার মাসও একটা চার্জও আছে। সে যদি তোমার এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ড না দেওয়া হতো তাহলে সে একটা হারমোনিক মোশন এক্সিকিউট করতো। এবার এই ডিরেকশনটা হচ্ছে তোমার, এই ডিরেকশনটা তোমার এক্স ডিরেকশন, ঠিক আছে তো, এক্স ডিরেকশন। এবার এই এক্স ডিরেকশন বরাবর কিন্তু তুমি কি করছো না, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তুমি দিয়েছো। আর এবারে এক্স ডিরেকশন বরাবর যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে একটা ইন্টারাকশন এনার্জি হবে। তাহলে ইন্টারাকশন এনার্জিটা কি, তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এখানে ইন্টারাকশন এনার্জি যেটা, ইন্টারাকশন এনার্জিটা যদি আমি এই ইন্টারাকশন এরকম ভাবে বলি, এবং তার সঙ্গে আমি অ্যাট দ্য সেম টাইম হ্যামিল্টনিয়ানটাকে লিখে দিচ্ছি, মানে ইন্টারাকশন এনার্জিটা, এনার্জির করসপন্ডিং যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা, ইন্টারাকশন এনার্জিটা এইটা, সেইটাকে আমি পার্টারবেশনের মতো করে ভাববো এইচ প্রাইম। সেটা কি হবে দেখো, যদি চার্জ হচ্ছে কিউ হয়, তাকে তোমাকে বেসিক্যালি গুণ করতে হয় হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড এবং এক্স ডিরেকশনে যাচ্ছে বলে তোমার এইটা হচ্ছে তোমার করসপন্ডিং পার্টারবেশনটা বা ইন্টারাকশন এনার্জিটা। মানে ইন্টারাকশন এনার্জিটা তোমাকে জাস্ট এইটা হয়ে যাবে যে যদি একটা এক্স ডিরেকশন বরাবর একটা কিউ চার্জ আছে, এক্স ডিরেকশন বরাবর যদি তোমার এপসাইলন তোমার ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে পোটেনশিয়াল যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে যেটা ওয়ার্ক যেটা হবে সেটাই হচ্ছে, দেখো চার্জ তাকে তুমি বেসিক্যালি এই এ দিয়ে গুণ করছো, মানে ইলেকট্রিক ফিল্ড দিয়ে গুণ করছো, তাহলে তোমার তৈরি হয়ে যাবে ফোর্স। ফোর্সকে ডিস্টেন্স দিয়ে গুণ করলে, সেখান থেকে তুমি পেলে ওয়ার্ক পেয়ে গেলে বা এনার্জি পেলে, এবং সেটাই হলো তোমার ইন্টারাকশন এনার্জি। তাহলে বোঝা গেল ইন্টারাকশন এনার্জিটা, সেটা হচ্ছে এইটা, এবং সেটা অপারেটর ফর্মে লিখছি বলে, মানে এটা আসলে বেসিক্যালি বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান ফর দ্য
হ্যামিল্টনিয়ান আচ্ছা হ্যাঁ দরকার নেই, ইন্টারাকশন এনার্জি বললি, ইন্টারাকশন এনার্জিটা আসলে আমি অপারেটর ফর্মে এক্সপ্রেস করে দিয়েছি আর কি, সেটাকে একদম সরাসরি আমি একদম অপারেটর লিখে দিয়েছি। তাহলে দেখো এইটা বুঝতে পারলে তো যে তোমার ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ড মানে যে ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তাকে চার্জ দিয়ে গুণ করে দিলে কুলম্বস ল অনুযায়ী তুমি ফোর্সটা পেয়ে গেলে, ফোর্সকে ডিসটেন্স দিয়ে গুণ করে তুমি এনার্জি পেয়ে যাবে। আর ইন্টারাকশন এটা এনার্জিটাই জাস্ট দরকার, তো এইটা হচ্ছে তোমার ইন্টারাকশন এনার্জিটা। আচ্ছা এইটাই হচ্ছে তোমার পার্টারবেশন। তোমার তো অ্যাকচুয়ালি হারমোনিক অসিলেটর ছিল, তাহলে অ্যাকচুয়ালি যদি হারমোনিক অসিলেটর থাকে তাহলে তার উপরে এইটা হচ্ছে পার্টারবেশন। তার মানে কি হচ্ছে দেখো জিনিসটা এটা হচ্ছে যে তোমার আনপার্ট অফ সিস্টেম যেটা, আনপার্ট অফ সিস্টেম যেটা সেটা হচ্ছে তোমার H0 psi n0 ইকুয়াল টু En0 psi n0, যেখানে H0টা কি না, যখন তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়নি সেইটা, তার করসপন্ডিং পোটেনশিয়ালটা কি লিখবো, ধরো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ বা টোয়াইস এম যাই হলে, এখানে আমি টোয়াইস এমই লিখছি, এইটা ইন্টু ডি টু বাই ডিএক্স স্কোয়ার, এটা হলো আমার কাইনেটিক এনার্জি ফর্মটা, প্লাস হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি ফর্মটা। তাহলে এটা হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আনপার্ট অফ হ্যামিল্টনিয়ান। আর পার্ট অফ যে সিস্টেমটা, পার্ট অফ সিস্টেমটা কি, পার্ট অফ সিস্টেমটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটার এইচ সাই এন ইকুয়াল টু ইএন সাই এন, পার্ট অফ সিস্টেমের করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, যেখানে এইচটা কি না, এইচটা হচ্ছে H0 প্লাস এইচ প্রাইম। তাহলে এইচ সাই এন ইকুয়াল টু ইএন সাই এন, যেখানে এইচটা হয়ে যাচ্ছে এই তোমার এইটা প্লাস এইচ প্রাইম। তাহলে দেখো মানে সিস্টেম মানে আমার অ্যাকচুয়াল প্রবলেমটাকে একটা পার্টারবেশনের মতো করে আমি দেখাতে পারছি, তো বোঝা গেল তো। তাহলে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে সেটা বেসিক্যালি ওই যে কিউ চার্জের যে পেন্ডুলামটা ছিল তার সাথে ইন্টারাক্ট করছে, সেই ইন্টারাকশন এনার্জিটাই বেসিক্যালি হারমোনিক অসিলেটরের উপরে মানে পার্টারবেশনের রোলটাকে প্লে করছে। তাহলে আনপার্ট অফ হ্যামিল্টনিয়ানটা জাস্ট লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা, যার হ্যামিল্টনিয়ানটাকে আমি এখানে বলে দিয়েছি, হ্যাঁ H0 মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর পার্ট অফ সিস্টেম মানে বেসিক্যালি অ্যাকচুয়াল সিস্টেম যেটা, তার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে এইচ সাই এন ইকুয়াল টু এন সাই এন, যেখানে এইচটা হচ্ছে H0 প্লাস এইচ প্রাইম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, আমি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জিটাকে ক্যালকুলেট করতে চাইছি। ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি সেটা কি, En1, এটা যে কোনো এন স্টেট আমি করছি, হ্যাঁ গ্রাউন্ড স্টেটে করছি সেরকম না, এটাকে মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু ওয়েভ ফাংশনগুলো সবই নন ডিজেনারেট, তাহলে যে কোনো আরবিট্রারি স্টেটের জন্য তুমি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। সেটা কি হবে স্যার, এটা কি স্যার জিরো হবে স্যার? একদমই তাই, এইচ প্রাইম সাই n0, এটা ক্যালকুলেট করলে কি হবে, সাই n0 পার্টারবেশনটা কত, ইউ ই ইন্টু এক্স অপারেটর একটু সাই n0, এটা কি হলো, এটা বেসিক্যালি কিউ, এইটা রয়ে গেল, আর এটা কি বেসিক্যালি এক্স এর অ্যাভারেজ ভ্যালু, এক্স এর অ্যাভারেজ ভ্যালু কত, জিরো স্যার। 0। তাহলে দেখো কিছুই করতে হলো না, জাস্ট ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি সেটা বেসিক্যালি তোমার 0 বেরিয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এবারে সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি আমি ক্যালকুলেট করব। আচ্ছা, সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি যখন তুমি ক্যালকুলেট করছো, তোমার এই ফর্মুলা তোমাকে ব্যবহার করতে হবে সাই এন টু, তাহলে সেটা ফর্মুলা কি, মাইনাস যদি তুমি আগে দিয়ে দাও সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন সাই m0 এইচ প্রাইম সাই n0 তার মডিউলাস স্কোয়ার ডিভাইডেড বাই ই m0 মাইনাস ই n0, এই যে ব্যাপারটা। তাহলে আমি এক লাইন লিখে ফেলি, মাইনাস
সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন, সরি ফোন বাচ্চা, হ্যাঁ, সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন মড সাই এম জিরো এইচ প্রাইমটা হচ্ছে কিউ এপসাইলন ইন্টু এক্স অ্যাভারেজ ইন্টু সাই এন জিরো তার মডিউলাস স্কোয়ার ডিভাইডেড বাই ই এম জিরো মাইনাস ই এন জিরো। আচ্ছা আমি এক কাজ করি, ই এম জিরো মাইনাস ই এন জিরো এইটাকে একবারে লিখে ফেলতে পারো তুমি। তুমি তো একটা আনপার্টাবল সিস্টেমের এনার্জিগুলোকে জানো, তো এনার্জিগুলোকে জানো, তাহলে এটা কি হয়ে যাবে এম মাইনাস এন ইন্টু এইচ কস ওমেগা হয়ে যাবে। কারণটা কি? কারণটা দেখো, এই যে ই এন জিরোটা তুমি জানো তো, সেটা কত এন প্লাস হাফ এইচ কস ওমেগা, তো তাহলে ই এম জিরোটা কত হবে এম প্লাস হাফ এইচ কস ওমেগা। তাহলে এখান থেকে যদি ই এম জিরো মাইনাস ই এন জিরোটাকে করো তাহলে কত বেরোচ্ছে এম মাইনাস এন এইচ কস ওমেগা, এটা বেরোলো এটা। আচ্ছা তাহলে এবারে দেখো এই কিউ ই তার স্কোয়ার হিসেবে বাইরে চলে এলো, তাহলে মাইনাস কিউ স্কোয়ার ই স্কোয়ার, নিচে এইচ কস ওমেগাটা তুমি বাইরে এনে ফেলো, পড়ে রইল সামেশন এম নট ইকুয়াল টু এন সাই। আচ্ছা এখানে এখানে দেখো, এখানে বেসিক্যালি কি এক্স এর এম এর ম্যাট্রিক্স এলিমেন্ট তার স্কোয়ার, এটা কি এটা কিউ ইন্টু ইটা বাইরে চলে এসছে, তাহলে এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট তার বেসিক্যালি স্কোয়ার। আমি এটা একবারে লিখে দিই, এইটা হয়ে গেল তোমার এক্স এর এম এন ম্যাট্রিক্স এলিমেন্ট তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম মাইনাস এন। আচ্ছা এবারে দেখো এইটা দেখে তুমি প্রথমে ঘাবড়ে যেতে পারতে। কেন ঘাবড়ে যেতে পারতে? কারণ আগেরটা ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি সবসময় খুব সিম্পল এক্সপ্রেশন বেরোয়, আর এখানে কোনো সামেশন ইন্ডেক্সিং নাই। জাস্ট তোমার যে স্টেটে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি তোমাকে ক্যালকুলেট করতে বলছে, সেই স্টেটের ওয়েভ ফাংশনটা এবং পার্টারবেশনটা জানলে তুমি করে ফেলতে পারছো। কিন্তু সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি বের করা কিন্তু সবসময় খুব একটা সহজ ব্যাপার হয় না। কেন সহজ ব্যাপার হয় না? তার কারণটা হচ্ছে যে এখন এই সাম ওভার এম, যেখানে এম নট ইকুয়াল টু এন, অর্থাৎ তোমার এম এর ভ্যালুটা দেখো, তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার 0 1 2 3 4 সব হতে পারে, তার মানে তোমার ইনফাইনাইট পসিবিলিটিজ আছে। এম ইকুয়াল টু 0 1 2 3 4 5 করে সবগুলোকে নিয়ে ম্যাট্রিক্স এলিমেন্টগুলোকে নিয়ে তোমাকে যোগ করতে হবে। তার মানে অ্যাপারেন্টলি দেখে এটা খুব কঠিন বলে মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপারটা দেখো যে তোমার তিনটে ক্ষেত্রেই কিন্তু এই তোমার এই এক্স এম এন তার ভ্যালুটা থাকে। প্রথম কথা হচ্ছে এম ইকুয়াল টু এন তুমি নিতেই পারছো না, কারণ এম নট ইকুয়াল টু এন আছে। তার মানে আর দুটো সিচুয়েশন, এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান আর এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান যদি থাকে, তবেই কেবলমাত্র কিন্তু তোমার এই ভ্যালুটা এক্সিস্ট করে, না হলে করে না। দেখো সেইটা আমি অলরেডি তোমার বের করে দিয়েছি। এই যে এক্স অ্যাভারেজ, এই যে এক্স এর যে করসপন্ডিং ম্যাট্রিক্স এলিমেন্টটা দেখো, এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান হলে থাকবে আর এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান হলে থাকবে, আর কখনো থাকবে না। তার মানে কি? তার মানে এইটা দেখে যে ভয় পেয়ে যাচ্ছিলে, ভয় পেয়ে যাওয়ার মতো কিছু নেই। কারণটা হচ্ছে এইখানে যেমন মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এইচ প্লাস ওমেগা তুমি লিখে ফেললে, এইখানে এম ইকুয়াল টু এন প্লাস ওয়ানের জন্য থাকবে, অর্থাৎ এক্স এম এন প্লাস ওয়ান এই ম্যাট্রিক্স এলিমেন্টটা থাকবে। আর যখন তোমার এম এর জায়গায় এন প্লাস ওয়ান এইটা হয়ে যাবে, তো কত মানে এম এর জায়গায় এন প্লাস ওয়ান হলে সেটা সিম্পলি ওয়ান হয়ে গেল, প্লাস এইটা থাকছে কত এক্স এম, সরি আচ্ছা এমটা যখন এন মাইনাস ওয়ান, হ্যাঁ এমটা যখন এন মাইনাস ওয়ান তখনই কেবলমাত্র থাকছে তার মডিউলাস স্কোয়ার ডিভাইডেড বাই কে থাকছে, এম এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান করো তাহলে সেটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। দেখো এইটা ছাড়া কিন্তু বাকি আর কিছু থাকবে না। সেটা নলেজটা কোথা থেকে পেলে? এই ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে রেখেছিলাম বলে তুমি জাস্ট বুঝতে পারলে যে এক্স এম এর ম্যাট্রিক্স এলিমেন্ট যখন তুমি নেবে, এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান আর এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান হলে শুধুমাত্র নন জিরো হবে, বাকি সর্বত্রই তোমার জিরো। তাহলে আমি এটা করলাম, তাহলে এবারে কি দাঁড়াচ্ছে দেখো, এইটা মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এইচ কস ওমেগা। এবারে এক্স এর এম, যখন এমটা হচ্ছে এন প্লাস ওয়ান, তখন এক্স এর ম্যাট্রিক্স এলিমেন্টটা কত রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু রুট ওভার এন প্লাস ওয়ান, তার স্কোয়ার হয়ে গেল।
তাহলে এইচ ক্রস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু এন প্লাস ওয়ান, তাই এটা দাঁড়াচ্ছে এইচ ক্রস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু এন প্লাস ওয়ান, আর এইটা কি হয়ে যাচ্ছে মাইনাস এইচ ক্রস বাই টোয়াইস এম ওমেগা, আর যখন এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান তখন ম্যাট্রিক্স এলিমেন্টটা কত না তোমার বেসিক্যালি এই এইচ ক্রস বাই টোয়াইস এম ওমেগা ইন্টু রুট ওভার এন, স্কোয়ার আছে যা শুধুমাত্র এন রয়ে গেল, এইটা ইন্টু তোমার এন এন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এই মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এইচ কস ওমেগা, এইখান থেকে তুমি এইচ কস বাই টোয়াইস এম ওমেগা কমন নিয়ে নিলে এন প্লাস ওয়ান মাইনাস এন, এন কেটে গেলে ওয়ান হয়ে গেল, এইটা বেরোলো। এইটাকে তুমি একটু সিম্পলিফাই করে নাও, মাইনাস এইচ স্কোয়ার কেটে চলে যাচ্ছে, মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার টোয়াইস এম ওমেগা স্কোয়ার। তাহলে সেকেন্ড অর্ডার কারেকশন তো এনার্জি কি বেরোলো, এটা বেরোলো না? কি ঠিক আছে তো? কি সুজন ঠিক আছে? কোন জায়গা বুঝতে অসুবিধা হলো? না স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আর মোটামুটি কেন আবার, মানে কোন জায়গাটা না স্যার, একটুখানি বুঝতে পেরেছি। মানে মোটামুটিটা রোগাডুগি হয়ে যাচ্ছে, মানে কোথায় কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? ঠিক আছে না তো? না স্যার মানে বুঝতে আপনি তো পেরেছি স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছি যে ওই এম এর জায়গাতে n+1 বসাচ্ছেন, কিন্তু মানে যেখানে ওই লাস্টের থেকে মানে লাস্ট দিক থেকে থার্ড নাম্বার যে লাইনটা আসছে সেখানে m, n+1 কেন হলো? মানে আমি তো m এর জায়গায় বসাচ্ছি n+1টা। ও ওই একই হলো আর কি, বুঝলি তো? মানে বুঝতে পেরেছি কি বলতে চাইছিস, মানে এই যে এটা তোর মানে যেটা কথা হচ্ছে যে এইটা হচ্ছে n প্লাস ওয়ান এন, আর এটা হচ্ছে n মাইনাস ওয়ান এন, এই তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে এমটা হচ্ছে তোমার ডামি ইন্ডেক্স, এনটা হচ্ছে ফিক্সড ইন্ডেক্স, ঠিক আছে? এটা ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তুমি দেখতে পেলে যে এখানে এনার্জি, আচ্ছা আসলে দেখবে এই সেকেন্ড অর্ডারের পরে না ইউজুয়ালি অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন যেখানে থাকে, মানে হাতে কষে যেখানে তোমাকে বের করতে হয়, ওই সেকেন্ড অর্ডারের বেশি কিন্তু ইউজুয়ালি তোমাকে কোথাও কখনো কেউ ক্যালকুলেট করতে দেবে না, সেখানে এনার্জি কারেক্ট আপ টু সেকেন্ড অর্ডার, সেইটা হচ্ছে ইএন ইকুয়াল টু ইএন জিরো প্লাস ইএন ওয়ান প্লাস ইএন টু, এই পর্যন্ত তুমি নাও। তাহলে এখানে ইএন জিরোটা হচ্ছে তোমার এন প্লাস হাফ এইচ কস ওমেগা মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এটা কত বেরোলো জানো, টোয়াইস এম ওমেগা স্কোয়ার, তাই তো? টোয়াইস এম ওমেগা স্কোয়ার, তাই তো বের করলে। ফার্স্ট অর্ডারটা যেহেতু জিরো এইটা, তাহলে দেখো এক্ষেত্রে তুমি যদি যে প্রবলেমটা কনসিডার করেছিলে সেই প্রবলেমটা মানে একটা চার্জড অসিলেটর, সেটা একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আছে এবং ইলেকট্রিক ফিল্ডে আলাদা এক্স ডিরেকশন বরাবর কাজ করছে, সেখানে এনার্জি কারেক্ট আপ টু সেকেন্ড অর্ডার, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা এবারে একটা মজার জিনিস তোমাদের শেখাই, মানে বলি, মানে প্রথমে আচ্ছা এই যে পার্টারবেশন থিওরি যা সব হচ্ছে তো সেটা তো অ্যাপ্রক্সিমেট মেথড তো, তাই তো? তাহলে যদি অ্যাপ্রক্সিমেট মেথড হয় তাহলে এইসব যে রেজাল্টগুলো পাচ্ছি, রেজাল্টগুলো তুমি বিশ্বাস করছো না, মানে সত্যি সত্যি একটা চার্জ হারমোনিক অসিলেটর, সেটা যদি ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে থাকে, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং এক্স ডিরেকশন বরাবর কাজ করছে, তাহলে এনার্জিটা মডিফাইড এটা হয়ে এটা হচ্ছে, এই রেজাল্টটাকে তুমি বিশ্বাস করছো না মানতে কোনো অসুবিধা হচ্ছে? ঠিক, চার্জ অসিলেটর যখন ইলেকট্রিক ফিল্ডে যাবে ওটা কি অসিলেটর করবে? মানে আগের মতো সিম্পল হারমোনিক অসিলেটর থাকবে না, কারণ পার্টারবেশনটা স্মল তোমাকে ধরে নিতে হবে, মানে ওই যেমন ড্যাম্পিং সব হয় না, ড্যাম্পিং বা ফোর্সিং যখন হয় সেরকম, তখন আর ওটা হারমোনিক অসিলেটর রইল না, ওই জন্যই তো পার্টার্বড, মানে যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড না হতো তাহলে সে একদম পিওর সিম্পল হারমোনিক অসিলেটর হতো। এবার তুমি পার্টারবেশনটা দিয়েছো বলে সে তো আর অবশ্যই সে আর তোমার একদম মানে পিওর যে হারমোনিক অসিলেটর যেটা ছিল সেটা থাকবে না,
ঠিক আছে? ক্ষেত্রে কি এরকম হয়ে যাবে, মানে যখন আলোটা ওর উপর গিয়ে মানে আইআর রেডিয়েশনটা ওর উপর পড়বে তখন কি এরকম কিছু হবে? একই ব্যাপার, মানে জিনিসটা হচ্ছে তোমার এরকম যদি চার্জ অসিলেটর থাকে, এবারে এই ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে আসছে, দিস ইজ ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ডটা তুমি কোথা থেকে দিচ্ছ, এবার লাইট যদি দেওয়া হয়, অবভিয়াসলি লাইটের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ওই চার্জ যে কিউ তার সাথে ইন্টারাক্ট করবে, তখন এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের হয়ে যাবে এটা। কিন্তু সেখানে একটা একটা অসুবিধা হবে যে লাইটের যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সেটার মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্সি থাকে, সেটা টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি এর মধ্যে পড়ে যায়। এখানে কিন্তু আমি একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, যেটা তোমার ওই টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না আর কি, সেটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, কি মানে রেজাল্টটা কি মানে হতেই তো পারে যে তোমার বিশ্বাস করতে তোমার ইচ্ছা করছে না, সেটা হতেই পারে। আচ্ছা দেখো, হতেই পারে যখন অ্যাপ্রক্সিমেট মেথড বা ইত্যাদি কিছু তুমি করবে না, তখন সবসময় কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট থাকলে সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে, বা যেখানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তোমার অ্যাভেলেবেল নয়, সরি, যেখানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তোমার অ্যাভেলেবেল নয়, তখন তোমাকে কি করতে হবে না, এই প্রবলেমটাকে দেখো তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো কিনা। যদি এক্স্যাক্টলি সলভ করতে পারো তাহলে তার এনার্জি এক্সপ্রেশন তুমি পেয়ে যাবে। তাহলে এবারে সেই এক্স্যাক্ট এনার্জি এক্সপ্রেশনের সাথে তোমার পার্ট অফ যে এনার্জি এক্সপ্রেশন মানে অ্যাপ্রক্সিমেট যে এনার্জি এক্সপ্রেশন, সেগুলোকে তুমি কম্পেয়ার করে দেখো যে তুমি অ্যাকচুয়ালি একই রেজাল্ট পাচ্ছ কিনা। তাহলে আরেকটা মানে এই যে যখনই তোমার কোনো একটা মানে থিওরি ডেভেলপ করা মানে অ্যাপ্রক্সিমেট মেথডস আর কি ডেভেলপ করার পরে সেটা সত্যি না মিথ্যে, মানে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন থাকলে তো তার সত্যি হবেই, এর কোনো বাধ্যবাধকতা নেই, রেজাল্টটা তোমার ঠিক ঠিক নাও বেরোতে পারে আর কি। সেই জন্যে ওই এমন কিছু প্রবলেম প্রথমে তুমি চুজ করবে যে প্রবলেমটাকে এক্স্যাক্টলিও সলভ করা যায়, আবার তুমি পার্টারবেশন থিওরি দিয়েও সলভ করতে পারো। করার পরে তারপর রেজাল্ট তুমি কম্পেয়ার করে দেখো যে একই রেজাল্ট তুমি মানে একই জায়গা তুমি পৌঁছালে কিনা। আচ্ছা, এই সিস্টেমটা যে সিস্টেমটার হ্যামিল্টনিয়ান তো পাওয়ারে বাবা, এই যে সিস্টেমটা যার করসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা হচ্ছে তোমার এই বড় এইচ আর কি, মানে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এইচটা হচ্ছে এইচ জিরো প্লাস এইচ প্রাইম, যেখানে এইচ জিরোটা হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডিটু বাই ডি এক্স স্কোয়ার প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর তার সঙ্গে পার্টারবেশনটা হচ্ছে কিউ এপসাইলন ইন্টু এক্স। এই যে পুরো সিস্টেমটা সেইটাকে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো কিনা দেখো। তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি জাস্ট মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন for the part of system, সেটা এইরকম ভাবে লিখছে তো এইচ সাই এন ইকুয়াল টু তোমার ইএন সাই এন, এটা তো এটা। আচ্ছা, এবারে যেখানে এইচটা কি না, এইচটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কিউ এপসাইলন ইন্টু এক্স, এইটা ইন্টু সাই এন যেটা এক্স এর ফাংশন ইকুয়াল টু তোমার বেসিক্যালি হয়ে গেল ইএন ইন্টু সাই এন যেটা বেসিক্যালি তোমার এক্স এর ফাংশন। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, ধরো তুমি একটা সাবস্টিটিউশন করো, মানে এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা একটা এক্স পার্ট আছে, এবারে এই যে পুরো পার্টটা এই পার্টটা এ প্রেজেন্ট থাকার জন্যে তোমার মনে হচ্ছে ওটার হারমোনিক অসিলেটর নেই, কারণ হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়ালটা কোয়াড্রেটিক এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এই এক্স এর প্রেজেন্সের জন্য তোমার মনে হচ্ছে যে এটা বুঝি আর হারমোনিক অসিলেটর নেই। সত্যি কি তাই? তুমি খেয়াল করে দেখো যে এই যে প্যারাবোলিক পোটেনশিয়ালটাকে তুমি এইটাকে কিন্তু একটা সামথিং এর স্কোয়ার হিসেবে তুমি লিখতে পারো, কিন্তু মানে শিফটিং হারমোনিক অসিলেটর হিসেবে কিন্তু তুমি লিখতে পারো। সাগনিক আরেকবার বেরিয়ে একটুখানি ঢোক না, মানে বেরিয়ে মানে আমি বলছি যে মানে মাইক্রোফোন অন করে আবার অফ কর না, তোর আওয়াজটা খুব আসছে। অফ করছি। হ্যাঁ, একদম চলে গেছে। তোরটাই কেন এরকম অসুবিধা হচ্ছে বলতে একদম বুঝতে পারছি না। তোর সাথে আমার মানে মানে বিশাল মানে সম্পর্কটা একদম বিশাল ঘন ঘন, বুঝলি তো, ওই জন্য এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম যে হারমোনিক অসিলেটর মানে প্যারাবোলিক পোটেনশিয়াল, প্যারাবোলিক মানে কোয়াড্রেটিক আর কি, মানে সামহাউ এক্স এর স্কোয়ার বা ইত্যাদি হবে আর কি। এবার যে প্যারাবোলা যদি এরকম একটা লিনিয়ার টার্ম থাকে না, তুমি কিন্তু এইটাকে একটা শিফটিং মানে শিফটেড প্যারাবোলা হিসেবে তুমি লিখতে পারো।
আচ্ছা, তার জন্য আমি কি বলছি, ধরো তুমি একটা সাবস্টিটিউশন করো, লেট এক্সটাকে তুমি এইরকম ভাবে লিখলে y ইকুয়াল টু এক্স প্লাস কিউ এপসাইলন বাই এম ওমেগা স্কোয়ার, ধরো এইরকম ভাবে আমি লিখলাম, ঠিক আছে? তাহলে এবারে দেখো এই প্রথম টার্মটা যদি মাইনাস এইচ কস স্কোয়ার বাই, আচ্ছা মাইনাস এইচ কস স্কোয়ারটা আমি পরে জুড়ে দেবো, মানে যদি তুমি এই প্রথমটা করো ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার, এই পার্টটাকে তুমি করো, তাহলে কি দাঁড়াচ্ছে ডি টু সাই এন এক্স বাই ডি এক্স স্কোয়ার, সেটাকে তুমি লেখো ডি ডিএক্স অফ ডি সাই এন এক্স বাই ডিএক্স, এই তো। প্রথমে ডি ডিএক্সটা রেখে দাও, এইটাকে লেখো ডি সাই এন, আচ্ছা তখন আর এক্স এর ফাংশন না হয়ে এটাকে ওয়াই এর ফাংশন আমি করে দেবো, বাই হচ্ছে ডিওয়াই হলো ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হলো, এইটা। হ্যাঁ, মানে বা অন্যরকম ভাবে করলেও হয়, মানে দুবার ধরে পরপর করে করলেও হয়, মানে ওয়েভ ফাংশনটা আসলে কার ফাংশন ফর দ্য টাইম বিং ভুলে যাও, দিনের শেষে না তুমি দেখবে এই দিনের শেষে আমি এই সাফিক্সটা ইচ্ছে করে লিখছি না আর কি, মানে আমি তো যখন এক্সটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করব, দিনের শেষে কি হবে, যে ফাংশনটা এক্স এর ফাংশন ছিল সে বেসিক্যালি ওয়াই এর ফাংশন হয়ে যাবে। কার ফাংশন আমি তো অ্যাকচুয়ালি করে দেখাচ্ছি না, করে এক্সপ্রেশনলি করে দেখালে তখন আমাকে কিসের ফাংশন না হয় বলতে হতো। যাকে যেটা বলছিলাম, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো সেকেন্ড ডেরিভেটিভ মানে কি ডি ডিএক্স অফ ডি সাই ডিএক্স, ডি ডিএক্সটা যেমন আছে রইলো, ডি সাই ডিওয়াই হলো ইন্টু ডিওয়াই ডিএক্স, আচ্ছা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত 1, তো তাহলে কি হলো এটা ডি ডিএক্স অফ ডি সাই ডিওয়াই হয়ে গেল, তাই তো? কারণ ডিওয়াই বাই ডিএক্স এখান থেকে কোষে দেখলে কত দেখতে পাচ্ছ, এখান থেকে যদি তুমি ডিওয়াই বাই ডিএক্স করো সেটা তো 1 বেরিয়ে যাচ্ছে না, এটা হলো। আর এইটাকে তুমি আবার লিখতে পারো, দেখো ডি ডিওয়াই অফ ডি সাই এন বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মানে তোমার ডি এই যে ডি ডিএক্স ছিল সেটাকে ডি ডিওয়াই করছো বা ডিওয়াই বাই ডিএক্স করছো, আবার ডিওয়াই বাই ডিএক্স যেহেতু 1, তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়ালো ডি টু সাই এন বাই ডিওয়াই স্কোয়ার, তুমি লিখতে পারলাম তো? তার মানে ডি টু সাই এন বাই ডিএক্স স্কোয়ার হয়ে যায় ডি টু সাই এন বাই ডিওয়াই স্কোয়ার, তাই এই সাবস্টিটিউশন করলে এটা দাঁড়ায়। তাহলে এবার আমি পুরোটাকে জাস্ট লিখছি, দেখো আমি কি করছি না, এখন এক্স ভেরিয়েবলটাকে ওয়াই এর টার্মসে যখন তুমি রিপ্লেস করে ফেললে, তাহলে এখন যে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা সেটা কি দাঁড়াবে না, প্রথম টার্মটা হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি ওয়াই স্কোয়ার তুমি লিখে ফেলতে পারছো, প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার, আচ্ছা এবারে এক্স স্কোয়ার ছিল, এক্সটাকে ওয়াই এর টার্মসে নিয়ে তুমি নিয়ে চলে যাবে, তাহলে ওয়াই মাইনাস কিউ ই বাই এম ওমেগা স্কোয়ার, এটা হয়ে গেল ওয়াই মাইনাস কিউ ই বাই এম ওমেগা স্কোয়ার, তার স্কোয়ার হলো প্লাস হচ্ছে কিউ ই, এক্স এর জায়গায় বসিয়ে দিলে ওয়াই মাইনাস কিউ এপসাইলন বাই কিউ ই বাই তোমার এম ওমেগা স্কোয়ার, এইটা হলো। এবার এইটা কাজ করছে এখন ওয়েভ ফাংশনের উপরে, এখন কিন্তু ওয়েভ ফাংশন ওয়াই এর ফাংশন হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার কত ইএন ইন্টু সাই এন, যেটা ওয়াই এর ফাংশন এটা। তাহলে জাস্ট আমি এক্সটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তাহলে কি হচ্ছে দেখো মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার, এইটা স্কোয়ার করে ফেলো, এ স্কোয়ার মাইনাস 2ab 2 কিউ ই বাই এম ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এটা হলো এই টার্মটা। আর এই পার্টটা করলে কত দাঁড়াচ্ছে প্লাস কিউ এপসাইলন ওয়াই মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এম ওমেগা স্কোয়ার, এই পুরো জিনিসটা সেইটা কাজ করলো তোমার সাই এন ওয়াই এর উপরে, সেখান থেকে তোমার দিল কত ইএন সাই এন ওয়াই দিল। আচ্ছা এবারে দেখো কি দাঁড়াচ্ছে না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি ওয়াই স্কোয়ার, এবারে গুণটাকে করে ফেলো, এই গুণটা করলে কত দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথম টার্মটা মাইনাস এই 2 আর 2 কেটে চলে গেল, তাহলে মাইনাস আচ্ছা এম ওমেগা স্কোয়ার কেটে চলে গেল, তার মানে যেটা পড়ে থাকছে কি বলতো
তোমার 2 2 কেটে চলে গেল, এম ওমেগা স্কয়ার কেটে চলে গেল, তাহলে মাইনাস কিউ ইন্টু ই নাকি। আচ্ছা এখানে ওয়াইটা লিখতে ভুলে গেছি, এখানে ওয়াইটা লিখতে ভুলে গেছি। এটা পড়ে থাকছে মাইনাস কিউ এপসাইলন ইন্টু ওয়াই, এটা পড়ে রইল, মাইনাস হচ্ছে প্লাস, এইটা হয়ে যাচ্ছে হাফ কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার, কারণ একটা এম ওমেগা স্কোয়ার একটা ওমেগা কেটে চলে গেল এইটা, প্লাস পড়ে থাকছে কিউ ই ওয়াই মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার ইন্টু সাই এন ওয়াই ইকুয়াল টু তোমার থাকছে ইএন সাই এন ওয়াই। এইটা তাহলে কি দাঁড়ালো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এবারে এই পার্টটা দেখে ওয়াই পার্টটা কেটে চলে গেল, তাহলে এইটা পড়ে থাকছে মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার, মানে এইটা হাফ এটা মাইনাস আছে, এইটা হয়ে গেল, এইটার উপরে কাজ করছে সাই এন ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইএন ইন্টু সাই এন ওয়াই। আচ্ছা এবারে দেখো এইটা কি, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা যদি তুমি সাই এন ওয়াই এর উপরে কাজ করে, এটা একটা কনস্ট্যান্ট রেখে নিয়ে চলে যাও, এটা হয়ে গেল কত, ইএন প্লাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার ইন্টু সাই এন ওয়াই হচ্ছে এটা। আচ্ছা এবারে এটা সরি এটা এক্স না এটা ওয়াই। আচ্ছা আমি একটুখানি যা সাবস্টিটিউট করে আমি এরকম একটা ফর্মে নিয়ে এলাম। আচ্ছা এবারে দেখো তো একটু খেয়াল করে, তুমি এইখান থেকেই বলতে পারতে, মানে এই আগের ইকুয়েশনটা এই ইকুয়েশন থেকে তুমি বলতে পারতে, দেখো এই যে প্রথম টার্মটা এটা বেসিক্যালি হারমোনিক অসিলেটরই রিপ্রেজেন্ট করছে, শুধু এক্স এর বদলে ভেরিয়েবল তুমি ওয়াই লিখেছো, এবং হারমোনিক অসিলেটরের জন্য পোটেনশিয়াল তার সঙ্গে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল বিয়োগ হচ্ছে। আর এটা নিশ্চয়ই তুমি জানো যে কোন একটা হ্যামিল্টনিয়ানের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ বা বিয়োগ হয়ে গেলে সলিউশনে কিচ্ছু পাল্টায় না, শুধু এনার্জিতে সেইটা শিফট হয়ে যায়, এবং তাই কাজটাই হয়েছে। এই যে বাঁদিকের পার্টটা, এই বাঁদিকের পার্টটা বেসিক্যালি হারমোনিক অসিলেটর, এইটা যদি তোমার সাই এর উপরে কাজ করে, তোমার এখানে কি দেবে, বেসিক্যালি এন প্লাস হাফ এইচ কস ওমেগা দেবে, এবং সেটা কত হলো না ইএন প্লাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার। মানে তুমি যদি এইটা এর উপরে কাজ করা, এটা তো কিছুই না, এটা তো দেখো না, এটা তো জাস্ট বেসিক্যালি হারমোনিক, একদম হারমোনিক অসিলেটর, শুধু ভেরিয়েবলটা এক্স এর বদলে তুমি ওয়াই লিখেছো, তাহলে ভেরিয়েবল পাল্টালে তো কিছু পাল্টায় না, সলিউশন স্কিম কিছু পাল্টায় নাকি, তো কিচ্ছু পাল্টাবে না। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, তাহলে এই যে জিনিসটা, মানে এইটা হচ্ছে হারমোনিক অসিলেটরের জন্য হ্যামিল্টনিয়ান, সেটা ওয়েভ ফাংশন উপরে কাজ করলে কি দেবে, তোমার এন প্লাস হাফ এইচ কস ওমেগা দেবে। এবারে সাই এন ওয়াই আরবিট্রারি, যদি সাই এন ওয়াই আরবিট্রারি দুই থেকে বাদ চলে গেল, সেটা হয়ে গেল কত, ইএন প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি ই এনটা যেটা পেয়ে গেলে সেটা হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা মাইনাস কিউ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার। এইটা আমি পেলাম। তাহলে দেখো এটা কি করে পেলাম, আমি কিন্তু এক্স্যাক্টলি সলভ করে পেলাম, এখানে কোথাও কোনো পার্টারবেশন থিওরি ইউজ করিনি। তাহলে কি ছিল না, আমার যে সিস্টেমটার কথা বলা হয়েছিল তার জন্য তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন জানো, বা সেইটাকে দেখো জাস্ট একটুখানি ভেরিয়েবল ট্রান্সফরমেশন করে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারলে, এবং এক্স্যাক্টলি সলভ করে কি এনার্জিটা পেয়েছো, দেখো এই এনার্জিটা হচ্ছে আগে যে এনার্জিটা পেয়েছিলে তার সঙ্গে একদম পুরোপুরি ম্যাচ করে গেল। তাহলে বুঝতে পারলে যে তুমি পার্টারবেশন থিওরি থেকে যে কাজটা করেছো সেটা যে তোমার অ্যাকচুয়ালি তোমার কি বলবো, মানে ঠিক রেজাল্টই দিয়েছে, সেটা এই প্রবলেমটা আমার ভাগ্য ভালো যে এমন একটা প্রবলেম আমি ফরচুনেটলি চুজ করে ফেলেছিলাম যে প্রবলেমটাকে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো। তাহলে এক্স্যাক্টলি সলভ করলে তুমি দেখতে পাচ্ছ যে এক্স্যাক্ট সলিউশন থেকে তুমি যে রেজাল্টটাকে পাচ্ছ, হ্যাঁ, ইউজিং পার্টারবেশন থিওরি তুমি কিন্তু এক্স্যাক্টলি সেই রেজাল্টেই পৌঁছাচ্ছ। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? স্যার এর ক্ষেত্রে তাহলে থার্ড যে ওয়ান ওয়ার্ড সেগুলো জিরো হবে, জিরো নাও হতে পারে, যেটা মজা, যেটা হচ্ছে আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত হলেই তোমার পুরো জিনিসটা মিলে গেল,
কিন্তু তোমাকে বুঝতে হবে পার্টারবেশন থিওরি কিন্তু অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দেয়, সেটা এক্সাক্ট রেজাল্টের সঙ্গে মিলবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ফরচুনেটলি হচ্ছে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত তুমি যদি নাও তাহলেই এক্সাক্ট রেজাল্টের সঙ্গে মিলে যাচ্ছে। এবার যদি থার্ড অর্ডার অনওয়ার্ডস যদি তোমার কোনো নন জিরো ভ্যালু থাকে, সেইটা তোমার ঠিক করে দিচ্ছে যে সেটা ঠিক বলছে যে না তোমার পার্টারবেশন থিওরি রেজাল্টটা আস্তে 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 করে খারাপ হয়ে যাচ্ছে। যদি থার্ড অর্ডার অনওয়ার্ড যদি জিরো হয়ে যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু জিরো ইভেন যদি নাও হয় সেগুলো স্মল হবে, মানে স্মল তোমাকে নিতেই হবে, কারণ স্মল না নিলে যেটা অসুবিধে সেটা হচ্ছে তোমার যে ওই মানে পরের টার্মগুলো তোমার বেড়ে গেলে সেটা কনভার্জ করবে না। তাহলে আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত তুমি যে রেজাল্টটাকে পেয়েছো, হ্যাঁ, সেটা এক্সাক্ট রেজাল্টের সঙ্গে মিলে গেছে। এবার তার মানে এই নয় যে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার এরা সব জিরো হবে। জিরো হলেও ভালো হতো, কিন্তু জিরো না হলেও তারা যে স্মল হবে সেটা তোমাকে জাস্ট গ্যারেন্টি করতে হবে। এটা মোদ্দা কথা, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবং তুমি করে দেখবে থার্ড অর্ডার জিরো হবে না। হ্যাঁ, থার্ড অর্ডার করে দেখবে তোমার জিরো হবে না। আচ্ছা, নেক্সট প্রবলেম আমি আসছি। নেক্সট একটা প্রবলেম, সেটা ম্যাক্সিমামটা আমি হোমওয়ার্ক হিসেবে মানে তোমাকে করতে দেবো, পরের দিন আমি করে দেবো। তাহলে আজকে তো আমরা হারমোনিক অসিলেটরের জন্য যে মেশিনারিগুলো লাগবে সেই মেশিনারিগুলো আমি ব্যবহার করেছি। তাহলে আমি তোমাকে প্রথম যে প্রবলেমটা দেবো, প্রবলেম 2, মানে একটা প্রবলেম আমি কষে দিলাম। সেকেন্ড যে প্রবলেমটা, তাহলে আগের প্রবলেমটা দেখো বেসিক্যালি পার্টারবেশনটা হলো লিনিয়ার পার্টারবেশন। মানে তুমি যদি এটাকে লেখো, এই যে তোমার অ্যাকচুয়ালি পার্টার সিস্টেমের যে হ্যামিল্টনিয়ানটা, এই পার্টার সিস্টেমের হ্যামিল্টনিয়ানটা কেমন তোমার হচ্ছিল না, তোমার বেসিক্যালি এই জিরোর সাথে তুমি জাস্ট দেখো যেটা নিচ্ছ সেটা হচ্ছে ল্যামডা ইন্টু এক্স টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে ল্যামডা ইন্টু এক্স টাইপের, কারণ এই ল্যামডা এক্সটা হচ্ছে তোমার ওই যে মানে যেখানে এই ল্যামডা ইন্টু এক্সটা সেটাই বেসিক্যালি কিউ এপসাইলন ইন্টু এক্স। তাহলে এটাকে বলে লিনিয়ার পার্টারবেশন। তাহলে এই যে এক্স এর সঙ্গে প্রপোর্শনাল পার্টারবেশন মানে এটা হচ্ছে লিনিয়ার পার্টারবেশন। আচ্ছা, আর এবারে তুমি কোয়াড্রেটিক পার্টারবেশন নাও। নেক্সট যেটা হচ্ছে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কোয়াড্রেটিক পার্টারবেশন অন লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তার মানে আমি যেটা বলতে চাইছি যে হ্যামিল্টনিয়ানটা সেইটা হচ্ছে এই মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার, এটা যেমন আছে প্লাস ধরে নাও এটা হাফ কে এক্স স্কয়ার এই পর্যন্ত। তাহলে এই পুরো পার্টটা তোমার বেসিক্যালি আনপার্ট অফ হ্যামিল্টনিয়ান, আর তার উপরে তুমি একটা পার্টারবেশন দিচ্ছ সেটা হচ্ছে এ এক্স স্কয়ার টাইপের দেখতে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার এইচ প্রাইম, ঠিক আছে তো এইটা। এবং এই এইচ প্রাইমটা যেহেতু তোমার এ এক্স স্কয়ার টাইপের দেখতে, ওখানে এক্স স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল বলি, এটাকে আমি বলছি কোয়াড্রেটিক পার্টারবেশন, ঠিক আছে? এইটা ধরে তোমাকে যেটা বের করতে হবে, ইভালুয়েট ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি অ্যান্ড সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি। আচ্ছা, এবারে এইটা করার পরে নেক্সট যেটা বলবো, ট্রাই টু সলভ দিস টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা বেসিক্যালি আমি বলছি এইচ সাই এন ইকুয়াল টু ইএন সাই এন, এইটা যেখানে এইচটা হচ্ছে এইটা। তা ট্রাই টু সলভ দিস টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন exactly and hence compare the result। তারপর রেজাল্টটা তোমাকে কম্পেয়ার করতে বলছি। মানে আগেরটা যেমন লিনিয়ার পার্টারবেশন করলাম, আপ টু ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কারেকশনটা এনার্জি ক্যালকুলেট করলাম এবং এক্স্যাক্টলি এটা সলভ করতে পারি, আমি এনার্জি মানে এগুলোকে কম্পেয়ার করতে বললাম, ঠিক আছে? আর একটা কাজ হচ্ছে আমি কোয়াড্রেটিক পার্টারবেশন ইউজ করছি, সেটাও না এক্স্যাক্টলি সলভ করে, তোমাকে আমি হিন্টস দিচ্ছি। তুমি এক কাজ করো, এই যে না এই হাফ কে প্লাস এ এই পার্টটাকে না তুমি একটা হাফ কে প্রাইম এরকম একটা বলো,
মানে হাফ কে প্লাস এ কমন যদি নিয়ে নাও সেটাকে ইন্টু এক্স স্কোয়ার, তাহলে হাফ কে প্লাস এ এই পার্টটাকে তুমি হাফ কে প্রাইম বলো, তাহলে কি লিখতে পারো? এটা লিখতে পারো মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডিটু বাই ডিএক্স স্কোয়ার প্লাস হাফ কে প্রাইম ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এবারে তো হারমোনিক অসিলেটরের জন্য তুমি হ্যামিল্টনিয়ানটা পেয়ে গেলে। তার মানে কি এই প্রবলেমটাকে এক্স্যাক্টলি সলভ করা যাবে। এইগুলো সলভ করে তুমি কম্পেয়ার করবে যে তোমার ওই র্যালে-শডিঞ্জার পার্টারবেশন থিওরি থেকে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশনটা এনার্জি যেটা পেয়েছো তার সঙ্গে তোমার এক্স্যাক্টলি কতটা মিলছে বা কতটা মিলছে না। ঠিক আছে, তাহলে প্রবলেমটা তোমাকে বাড়িতে দিচ্ছি। সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে যে তোমার এখন যে হ্যামিল্টনিয়ানটা সেটা হচ্ছে ওই একই রকম মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার। এই পার্টটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য তোমার আনপার্ট অফ হ্যামিল্টনিয়ান। তার সঙ্গে তুমি রাখছো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স কিউব এই পর্যন্ত প্লাস সি এক্স টু দি পাওয়ার 4। মানে এখন এই পার্টারবেশনটা বেশ বড়, এই পুরোটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ প্রাইম। তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এক্স স্কোয়ার ম্যাট্রিক্স এলিমেন্ট লাগবে, এক্স কিউবের ম্যাট্রিক্স এলিমেন্ট লাগবে, এক্স টু দি পাওয়ার 4 এর ম্যাট্রিক্স এলিমেন্ট লাগবে। তাহলে আমি প্রবলেমটা হচ্ছে এইটা, তাহলে আমি তোমাকে এখান থেকে সেটা করতে দিচ্ছি। ইভালুয়েট ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি। এই প্রবলেমটা তুমি এখন এক্স্যাক্টলি সলভ করতে পারবে না। হ্যাঁ, আমি জাস্ট মানে আগে তো দুটো প্রবলেম করে তুমি যখন বুঝতে পারলে যে এক্সাক্ট রেজাল্ট এবং পার্ট অফ রেজাল্ট তাদের মধ্যে একটা মিল আছে, তাহলে পার্টারবেশন থিওরিটা সত্যি এবারে তোমাকে মেনে নিতে হবে। তাহলে মেনে নিয়ে তুমি এই পার্টিকুলার সিস্টেমটার জন্য তুমি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার কারেকশনটা এনার্জি ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, এইটা তোমাকে আমি কাজ হিসেবে হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, এবারে এইগুলো বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট প্রবলেম আমি করতে চাইছি, যার জন্য অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে যে এবারে তুমি চলে এসো একটা মোস্ট পোটেন্সিয়াল, মানে আগের যেগুলো আমি কনসিডার করলাম এটা সাম কাইন্ড অফ অ্যানহারমোনিক অসিলেটর, যেখানে হারমোনিক অসিলেটরের উপরে কিছু কারেকশন ঢুকিয়ে তুমি অ্যানহারমোনিসিটিটাকে ইন্ট্রোডিউস করেছো। এবারে চলে এসো মোস্ট পোটেনশিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, মোস্ট পোটেনশিয়াল বা মোস্ট অসিলেটর, মোস্ট পোটেনশিয়ালের ক্ষেত্রে তুমি যদি ভি এক্সটাকে লেখো সেটা কি করে তুমি লিখবে? এটা হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স তার স্কোয়ার, এইরকম ভাবে তুমি লিখবে। আসলে যেটা হয় একটা ডায়াটমিক মলিকুল, হ্যাঁ, তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ হচ্ছে R0। এবারে তোমার দেখা গেল একটা ডিসপ্লেসমেন্ট ঘটে আর হয়েছে, তাহলে আর মাইনাস R0 এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা হচ্ছে এক্স। হয়তো তোমরা এরকম ভাবে দেখে থাকতে পারো VR ইকুয়াল টু ডি ইকুইলিব্রিয়াম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু আর মাইনাস R0 তার স্কোয়ার, এরকম ভাবে লিখতে। আর মাইনাস R0 কে তুমি এক্স দিয়ে তুমি রিপ্লেস করে দাও, তাহলে হচ্ছে তুমি এই ভিএক্সটাকে এইরকম ভাবে পেলে যাবে। আচ্ছা, এবারে দেখো, তাহলে তুমি যদি এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য মোস্ট অসিলেটর দেখো, সেটা কেমন দেখতে হবে? এইচ সাই ইকুয়াল টু ই সাই, এই টাইপের দেখতে হবে, যেখানে এইচটা কি না একটা কাইনেটিক এনার্জি পার্ট আছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ বা টোয়াইস মানে এম যা খুশি বলো। তুমি যদি এটা দুটো পার্টিকেল ধরো তাহলে টোয়াইস মিউ লিখতে পারো, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস হচ্ছে তোমার এই পোটেনশিয়াল এনার্জিটা এইটা। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে নাও ভি এক্সটাকে তুমি কেমন করে লিখতে পারছো একটু দেখো তো। ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, তাই তুমি স্কোয়ার করো, এটা দাঁড়াচ্ছে ডি ইকুইলিব্রিয়াম 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা এক্স, স্কোয়ারটা তুমি করে ফেললে। আচ্ছা, এবারে এইটাকে তুমি লেখো এইরকম ভাবে 1 মাইনাস 2 ইন্টু এই ধরো 1 মাইনাস বিটা এক্স প্লাস বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস বিটা কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এইটার এক্সপানশন করলে, তারপরের পার্টটা এক্সপানশন করলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 মাইনাস 2 বিটা এক্স প্লাস 4 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 এর কিউব মানে 8 বিটা কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল
মাইনাস ডট 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 এইটা। তাহলে তুমি এক্সপোনেনশিয়াল পার্টটাকে এক্সপানশন করেছো। আর তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ইকুইলিব্রিয়ামটা যেমন আছে রয়ে গেল। এবারে দেখো এখানে 1 মাইনাস 2 প্লাস 1, তাহলে এটা কেটে চলে গেল, মাইনাস মানে প্লাস 2 বিটা এক্স, আর এখানে মাইনাস 2 বিটা এক্স কেটে চলে গেল। তাহলে প্রথম যে লিডিং টার্মটা থাকছে সেটা কিরকম, সেটা থাকছে দেখো এইখান থেকে থাকছে মাইনাস বিটা স্কোয়ার এক্স স্কোয়ার, আর এইখান থেকে থাকছে হচ্ছে প্লাস 2 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এখান থেকে থাকছে তোমার এই 2 আর 6 মানে 1 এর 3, তার মানে মাইনাস প্লাস 1/3 বিটা কিউব এক্স কিউব, আর এখান থেকে থাকছে দেখো 8 6 মানে 4 এর 3 বিটা কিউব এক্স কিউব। তারপরে দেখো এইখান থেকে থাকছে 24, 1 এর 24, আর এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, 1 এর 12 বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা থেকে যাচ্ছে 16/24, 16/24 মানে হচ্ছে তোমার বেশি 2 এর 3 বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, এরকম সব থাকছে। এরকম সব থাকছে, আরো সব টার্ম আছে। আচ্ছা তাহলে দেখো প্রথম টার্মটা হয়ে গেল বিটা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে প্রথম টার্মটা হলো হচ্ছে ভিএক্সটা এই ডি ইকুইলিব্রিয়াম যেমন আছে বিটা স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরের টার্মটা কি, 1 এর 3 বিটা কিউব এক্স কিউব প্লাস দিয়ে আছে মাইনাস 4 এর 3 বিটা কিউব এক্স কিউব, তার মানে হচ্ছে মাইনাস বিটা কিউব এক্স কিউব, মাইনাস বিটা কিউব এক্স কিউব। তারপরেরটা কি আছে তোমার 1 এর 12 মাইনাস 2 এর 3, 1 এর 12 মানে 2 এর 3 মানে হচ্ছে মাইনাস হবে, তাহলে 12 4 তাহলে হচ্ছে 8, কত হচ্ছে বলো তো, মাইনাস 7 এর 12, তাই তো নাকি, হ্যাঁ স্যার। মাইনাস 7 এর 12। তাহলে নেক্সট টার্মটা থাকছে হচ্ছে প্লাস 9 মাইনাস 7 এর 12 বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, আরো সব টার্ম থাকবে। তারপরে সব যা আছে সেইগুলো আমি আর লিখছি না। এবারে এইটাকে তুমি লেখো এইরকম ভাবে, ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ডি ইকুইলিব্রিয়াম বিটা কিউব এক্স কিউব মাইনাস 7 এর 12 ডি ইকুইলিব্রিয়াম বিটা টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। আচ্ছা এইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে দেখো, এটাকে হাফ কে এক্স স্কোয়ার বলে দাও, তারপরে এটাকে বলো এ এক্স কিউব, এটাকে বলো বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 যেমন আছে। ঠিক আছে, আমি এইরকম ভাবে যা লিখে ফেললাম, মানে যেখানে এ এর ভ্যালু কত বি এর ভ্যালু কত তোমার সব জানা আছে আর কি। মানে যেখানে হাফ কে সেটা হচ্ছে তোমার ডি ইকুইলিব্রিয়াম ইন্টু বিটা স্কোয়ার, এটা সেটা হচ্ছে মাইনাস ডি ইকুইলিব্রিয়াম ইন্টু বিটা কিউব, বিটা হচ্ছে মাইনাস 7 এর 12 ইন্টু ডি ইকুইলিব্রিয়াম ইন্টু বিটা টু দি পাওয়ার 4 এন্ড সো অন। এটা তাহলে এবারে দেখো, তাহলে এই যে হ্যামিল্টনিয়ানটা তাহলে কি হলো, মানে এইখানে যে তুমি এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখেছিলে হ্যামিল্টনিয়ানটা, সেটা কি দাঁড়াচ্ছে না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডি2 বাই ডিএক্স স্কোয়ার হলো, প্লাস ডিএক্স এর জায়গায় তুমি হাফ কে এক্স স্কোয়ার বসালে, তারপরে এ এক্স কিউব বসালে, প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 এসব বসালে। তাহলে এবারে এই যে পুরো পার্টটা দিস ইজ নাথিং বাট যে হারমোনিক অসিলেটরের জন্য যে হ্যামিল্টনিয়ানটা সেটা, আর পরের পার্টটাকে তুমি জাস্ট পার্টারবেশন হিসেবে দেখো, যেখানে পার্টারবেশনটা তোমার হয়ে গেল কি, এখানে একটা কিউবিক পার্টারবেশন আছে, প্লাস হচ্ছে লিডিং কারেকশনে হচ্ছে তোমার কোয়াটিক পার্টারবেশন আছে এইটা। তারপরে আরো সব টার্ম থাকতো, আমি সেইগুলো নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। তো দেখো তুমি জাস্ট বেসিক্যালি এই যে আগের যে প্রবলেমগুলো তোমাকে করতে দিলাম, সেটা এই পার্টিকুলার প্রবলেমটা বা এই পার্টিকুলার প্রবলেমটা দেখলে আরো ভালো আর কি, এইটা যে এ এক্স স্কোয়ার পার্টারবেশন মানে এ এক্স স্কোয়ার পার্টটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে বি এক্স কিউব সি এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এই প্রবলেমটাকে তুমি করে ফেলো, সেই মতো করে তুমি মোস্ট পোটেনশিয়াল বা মোস্ট অসিলেটর প্রবলেমটাকে একটা হারমোনিক অসিলেটরের উপর একটা পার্টারবেশন হিসেবে তুমি দেখতে পাবে। তাহলে তোমার কাজটা হচ্ছে যে যে ইভালুয়েট ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার correction to energy
and hence find the energy expression of Morse oscillator correct up to second order. আচ্ছা, মোর্স অসিলেটরের জন্য তুমি সেকেন্ড অর্ডার কারেকশন টু মানে আপ টু সেকেন্ড অর্ডার কারেকশন পর্যন্ত এনার্জি তুমি বের করে ফেলবে। এবং তোমার দেখো এই যে যখন করতে হয় মানে অ্যানহারমোনিক অসিলেটর মডেলে যখন তোমাকে আইআর স্পেকট্রোস্কোপি বলতে হয় তখন তো মোর্স অসিলেটরে তো একটা এনার্জি তুমি ব্যবহার করতে না, মনে আছে? ভি প্লাস হাফ এইচ কস ওমেগা মাইনাস ভি প্লাস হাফ স্কোয়ার এক্স ইন্টু এইচ কস ওমেগা, এরকম একটা এনার্জি এক্সপ্রেশন তুমি ব্যবহার করতে, তার সাথে তুমি কম্পেয়ার করতে পারবে। তার মানে এবারে জাস্ট ফাইনালি আমি বলবো কম্পেয়ার the results with the exact result মানে এক্সাক্ট রেজাল্টের সঙ্গে তোমাকে জাস্ট এই রেজাল্ট আমি কম্পেয়ার করতে বলছি, ঠিক আছে? মানে এক্সাক্ট রেজাল্টটা এরকম দেখতে হয়, মানে এক্সাক্ট রেজাল্ট আমি জাস্ট এনার্জির রেসপেক্টে যদি বলি মানে এক্সাক্ট রেজাল্টটা হয় হচ্ছে তোমার n প্লাস হাফ এইচ কস ওমেগা মাইনাস n প্লাস হাফ তার স্কোয়ার এক্স ইন্টু এইচ কস ওমেগা। মানে এর সাথে এক্স্যাক্টলি হয়তো মিলবে সেরকম নয়, কিন্তু প্রথম এটা কিন্তু প্রথম কারেকশনটা যে n প্লাস ওয়ান তার স্কোয়ার দিয়ে যাবে সেটা তুমি দেখতে পাবে। এরপরে আরো টার্ম থাকতে পারে, সেই টার্মগুলোকে তোমাকে ফর দ্য টাইম নেগলেক্ট করে জাস্ট এর কত কাছাকাছি হলো সেটা তোমাকে জাস্ট দেখতে হবে। আচ্ছা, আরেকটা আমি একটুখানি বলছি যে তুমি একটুখানি খোঁজার চেষ্টা করবে, এটা তোমাকে জাস্ট একটা মানে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি যে যে মানে তোমাকে ফাইন্ড মানে তোমাকে নিজে নিজে করতে পারবে না, মানে বলে লাভ নেই। তোমাকে যদি আমি বলি মোর্স অসিলেটর প্রবলেমটা তুমি এক্স্যাক্টলি সলভ করো, যে ফাইন্ড মানে বেসিক্যালি এমএসসি তো তোমরা সব ভালো জায়গায় পড়ো, সব বড় বড় জায়গায়, সেই জন্য আমি একটুখানি বলি যে সার্চ করো, তুমি সার্চ টু ফাইন্ড the exact solution of Morse oscillator. এই মোর্স অসিলেটর প্রবলেমের এক্সাক্ট সলিউশন কোথায় দেওয়াটাও আছে কিনা তুমি খোঁজো, যে কোনো বই তুমি পড়তে পারো, গুগল তুমি ব্যবহার করতে পারো, হ্যাঁ মানে গুগল থেকে তুমি দেখতে পারো, কোনো পেপার খুঁজে তুমি বের করো যেখানে তোমার মোর্স অসিলেটর এক্সাক্ট সলিউশন তোমার করে দেওয়া আছে আর কি, হ্যাঁ মানে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশন। দাদা কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশন করে দেওয়া আছে, তুমি খুঁজে বের করবে, বের করে তুমি জাস্ট মানে কম্পেয়ার করবে আর কি, হ্যাঁ এটা মানে আমি তোমাকে এইটার একটা হিন্টস দিচ্ছি, বইটা কিন্তু জোগাড় করতে পারো, দেখতে পারো। এই ফ্রুগে তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স, মানে এটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেমসের বই, প্রবলেমস সলিউশনের বই আর কি। তাই ফ্রুগের প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স এখানে এক্সাক্ট সলিউশন করে দেওয়া আছে, আমি এখান থেকে পড়েছিলাম এক সময়, আমি এইটুকু তোমাকে বলতে পারি। এবারে বাকিটা তুমি জাস্ট একটুখানি খুঁজে পেতে দেখবে, হ্যাঁ যে মানে তোমার কি হবে তবে আর কি। মানে এটা একটা বই তোমায় বললাম, বইটা জোগাড় করতে পারলে ভালো, নেট থেকে, বা লাইব্রেরিতে এখন অ্যাক্সেস নেই, মানিকের কাছে থাকলে একরকম, না থাকলে হচ্ছে লাইব্রেরি অ্যাক্সেস নেই, কিন্তু নেট সার্চ করে তুমি দেখলে, না হলে একটা আরবিট্রারি সার্চ করে তুমি জাস্ট খুঁজে তৈরি করার চেষ্টা করো, আমি এটা বলছি আর কি। তাহলে তোমার পক্ষে এই যে এনার্জি এক্সপ্রেশনটা কোথায় গেল, এই যে এনার্জি এক্সপ্রেশনটা এখানে ব্যবহার করে, যেখানে এক্সিটা হচ্ছে অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট বলা হয় আর কি, হ্যাঁ সেই সলিউশনটা কেমন করে আসছে এবং তার সঙ্গে পার্টারবেশন থিওরির দিকে রেজাল্টটা পাচ্ছ, কোথায় কি কতটা ডিফার করছে আর কি, তুমি পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো অনেকটা সময় হয়ে গেছে, আমরা মোটামুটি আজকে এখানেই শেষ করব, হ্যাঁ নেক্সট দিন আবার এখান থেকে শুরু করা যাবে। তাহলে দেখো যা বলেছি সে সংক্রান্ত যদি কারো কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু বলার থাকে তো বলতে পারো।